আসসালামু আলাইকুম। লাইভ এমসিকিউ কর্তৃক আয়োজিত ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক অংশের রাষ্ট্রবিজ্ঞানের আজকে ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর রহমান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, নাগরপুর সরকারি কলেজ। রাষ্ট্রবিজ্ঞানের আজকে ষষ্ঠ ক্লাসে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে গ্রুপ থিওরি, গেম থিওরি, রোল থিওরি, ডিসিশন মেকিং থিওরি, কনফ্লিক্ট থিওরি, কমিউনিকেশন থিওরি, মার্কসিস্ট অ্যান্ড নন মার্কসিস্ট অ্যাপ্রোচেস, সাইকোঅ্যানালিটিক অ্যাপ্রোচেস। এই তত্ত্বগুলোর মধ্যে আমাদের হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে সবগুলো তত্ত্ব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের হচ্ছে যেহেতু আমাদের টার্গেট হচ্ছে বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া, সেক্ষেত্রে আমরা প্রিলিমিনারি পরীক্ষাকে গুরুত্ব দিয়ে যে টপিকসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা প্রথম দিকে সাজানোর চেষ্টা করি এবং এখানে আমরা মূলত গ্রুপ থিওরিগুলো আসলে বোঝার চেষ্টা করব। কারণ বিসিএস হচ্ছে একটা প্রিলিমিনারি বা বিসিএস পরীক্ষা হচ্ছে একটা ভাস্ট এক্সাম প্রিপারেশন। এখানে হচ্ছে সকল তথ্যগুলোকে একসাথে পাওয়াটা অনেকটা ইম্পসিবল। আমরা চেষ্টা করব যে সকল প্রশ্নগুলো প্রিলিমিনারিতে আসার সম্ভাবনা আছে সেই সেগুলো নিয়ে একটু বা সেই কনসেপ্টগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করার। আমি আশা করি আমার আজকের ক্লাস থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং এটা আপনাদের পড়াশোনাটাকে একটু সহজ করে দিবে। আমাদের হচ্ছে এই যে এতগুলো থিওরি, এই থিওরিটা আসলে একটা অনেক বিশাল স্পেস। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নের ক্ষেত্রে এই থিওরিগুলো নিয়ে অনেক অসংখ্য বই আছে, অসংখ্য লেখনী আছে। তার মধ্য থেকে শুধু প্রিলিমিনারির জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই তুলে আনার চেষ্টা করা হয়েছে। তা আমরা এই পর্যায়ে সময় অপচয় না করে আমরা এখন মূল আলোচনায় চলে যাই। আমরা শুরুতে আলোচনা করব গ্রুপ থিওরি। গ্রুপ থিওরিটা হচ্ছে মূলত রাষ্ট্রের মধ্যে যে বিভিন্ন অর্গান বা প্রতিষ্ঠান আছে বা সেগুলো নিয়ে যে স্টাডি করা হয় সেটা হচ্ছে গ্রুপ থিওরি। এই গ্রুপ থিওরির ভিতরে বিভিন্ন প্রেশার গ্রুপ, ইন্টারেস্ট গ্রুপ বা স্বার্থ গ্রুপ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন, এই টোটাল প্রক্রিয়াটা রাষ্ট্রের ভিতরে কিভাবে কাজ করে এবং রাষ্ট্রের ভিতরে কী ভূমিকা পালন করে সেইগুলো নিয়ে মূলত আলোচনা করে। এখানে হচ্ছে বিভিন্ন স্বার্থনিষ্ঠ গ্রুপ থাকে, তারা রাষ্ট্রের সাথে সরকারের সাথে কীভাবে বার্গেনিং করে সে তত্ত্বগুলো নিয়ে আলোচনা করে। আর এই গ্রুপটা হচ্ছে দুই ধরনের গ্রুপ থাকে, একটা হচ্ছে ইনফর্মাল গ্রুপ আর একটা হচ্ছে ফর্মাল গ্রুপ। ইনফর্মাল গ্রুপটা হচ্ছে তারা শুধু নির্দিষ্ট সময়কে নির্দিষ্ট স্বার্থকে কেন্দ্র করে গঠিত হয় এবং যখনই তাদের স্বার্থ উদ্দেশ্য হাসিল হয়ে যায় তখনই হচ্ছে সেই গ্রুপটা ভ্যানিশড হয়ে যায় বা এই গ্রুপটার হচ্ছে আসলে রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকে না। এরা হচ্ছে সীমিত সময়ের জন্য প্রেশার ক্রিয়েট করে সরকারকে চাপ প্রয়োগ করে সরকারের নীতি নির্ধারণে ভূমিকা রেখে আবার যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যায় তখন তারা গ্রুপটা ভ্যানিশড হয়ে যায়। আর ফর্মাল গ্রুপটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক বা বিভিন্ন প্রতিষ্ঠান যারা হচ্ছে স্থায়ীভাবে সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার চেষ্টা করে এবং নির্বাচন বা অন্যান্য মাধ্যমে সরকার ক্ষমতা আসার চেষ্টা করে। আমরা হচ্ছে গ্রুপ তত্ত্বের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো আমরা দেখব, যেগুলো হচ্ছে আমাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়ায় নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য দল বা গোষ্ঠীতে একত্রিত হয়, সেইটা হচ্ছে গ্রুপ। অর্থাৎ একই লক্ষ্য থাকবে, একই উদ্দেশ্য থাকবে, ওই উদ্দেশ্যকে কেন্দ্র করে যে সকল ব্যক্তিরা একত্রিত হবে ওই সকল ব্যক্তিদের সমন্বয়কে ওটাকে একটা গ্রুপ বলা হবে বা গোষ্ঠী বলা হয়। গ্রুপ হচ্ছে আগেই বললাম দুইটা, একটা হচ্ছে আনুষ্ঠানিক গ্রুপ আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক গ্রুপ। আধুনিক যে গ্রুপ তত্ত্বের অবতারণা করেন আর্থার এস বেন্টলি, তার দ্য প্রসেস অফ গভর্নমেন্ট বইতে তিনি এই গ্রুপ সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ গ্রুপ তত্ত্বের বিষয় হচ্ছে অ্যানোমিক গ্রুপ নামে একটা গ্রুপ আছে। এই অ্যানোমিক গ্রুপটা হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যকে সামনে করে হঠাৎ করে একটা প্রেশার ক্রিয়েট করবে, যখন তাদের স্বার্থ পূরণ হয়ে যাবে সাথে সাথে ভ্যানিশড হয়ে যাবে। এই হঠাৎ করে গড়ে ওঠা গ্রুপটাকে বলা হয় অ্যানোমিক গ্রুপ। এখানে বেন্টলির একটা গুরুত্বপূর্ণ
উক্তি আছে, সেটা হচ্ছে দেয়ার ইজ নো গ্রুপ উইদাউট ইন্টারেস্ট, অর্থাৎ এমন কোনো গ্রুপ নয় যাদের কোনো নির্দিষ্ট স্বার্থ নেই, অর্থাৎ স্বার্থকে কেন্দ্র করেই গ্রুপ গঠিত হবে। সে স্বার্থ যে কোনো হতে পারে, তবে সেখানে সমষ্টিক একটা চিন্তাভাবনা থাকবে। এছাড়াও ডেভিড ট্রুম্যান তার দ্য গভর্নমেন্ট প্রসেস এবং দ্য গ্রুপ অফ বেসিস পলিটিক্স গ্রন্থে আর লাথাম তারা হচ্ছে এই গ্রুপ তত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই গ্রুপ তত্ত্ব মূলত গ্রুপ তত্ত্বের মাধ্যমে কীভাবে সভ্যতার বিকাশ ঘটে এইটা নিয়ে প্রথমে আলোচনা করেন হচ্ছে সর্বপ্রথম ইবনে খালদুন। ইবনে খালদুনের এই যে গ্রুপ তত্ত্ব সংক্রান্ত আলোচনাটা হচ্ছে গোষ্ঠী সংঘ বা আসাবিয়া নামে পরিচিত। এছাড়াও ভিওকি পলিটিক্স পার্টিস অ্যান্ড প্রেশার গ্রুপ নামে একটা গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থটা হচ্ছে এই গ্রন্থে তিনি দেখানোর চেষ্টা করেন কিভাবে রাজনীতিতে বিভিন্ন গ্রুপগুলো গঠিত হয় এবং সেই গ্রুপগুলো কী কী রোল প্লে করে সেইটা দেখানোর চেষ্টা করেন। এবং বেন্টলি মনে করেন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেমন সরকার বা দল বিশ্লেষণ করার বিভিন্ন গোষ্ঠীগুলো কার্যকলাপ তাদের মধ্যে সম্পর্কে বিশ্লেষণ করা সবচেয়ে জরুরি। আমরা হচ্ছে এই গ্রুপ তত্ত্বের বিশ্লেষণে যে বিভিন্ন টার্মস আছে বা বিভিন্ন পয়েন্টস আছে যেখান থেকে মূলত প্রশ্নটা আসার সম্ভাবনা থাকে, আমরা মূলত এটাকে সে এমসিকিউর ভিতরে নিয়ে আসছি, যার জন্য এমসিকিউর হচ্ছে আমরা আজকে প্র্যাকটিস করব। আগে প্রশ্ন দেখব, এরপরে ব্যাখ্যাটা দেখব, ব্যাখ্যাটা দেখার পরে আমরা হচ্ছে কারেক্ট আনসারটা খুঁজে বের করার চেষ্টা করব। আমাদের হচ্ছে এই প্রক্রিয়াটা অনুসরণ করার কারণ হচ্ছে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় আপনার হচ্ছে কম সময়ের মধ্যে আপনার দ্রুত প্রশ্নের অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। এবং এক্ষেত্রে দেখা যাবে যেহেতু এবারে প্রথম বিষয়ভিত্তিক পরীক্ষা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু নির্দিষ্ট বই থেকে নির্দিষ্ট এমসিকিউ প্রশ্ন খুব কমই পাবেন। সেই ক্ষেত্রে আপনাকে যেটা হবে আপনার টপিক্সটা সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা নিতে হবে যে এই টপিক্সটা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এই ব্যক্তিবর্গ তারা হচ্ছে এই টপিক্সটি নিয়ে কাজ করেন, তাদের এই বইসমূহ আছে, এই বইসমূহতে এই গ্রুপ বা বিভিন্ন যে থিওরি আছে সেই থিওরিগুলোকে আলোচনা করেন। আমাদেরকে এই বেসিক ধারণাটা নিয়ে এক্সাম হলে যেতে হবে। আমরা তাহলে আজকে এমসিকিউ প্র্যাকটিস শুরু করি গ্রুপ থিওরি থেকে। রাজনীতিতে গোষ্ঠীতত্ত্ব বা প্লুরালিজমের মূল ধারণা কোনটি? আমরা হচ্ছে যেহেতু আমরা নতুন করে শুরু করতেছি সেহেতু আমরা আগে ব্যাখ্যাটা দেখার চেষ্টা করব। ব্যাখ্যায় বলা হচ্ছে গোষ্ঠীতত্ত্ব অনুসারে রাষ্ট্রীয় ক্ষমতা কোনো একক গোষ্ঠী বা শ্রেণীতে থাকে না, বরং তা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ভারসাম্যপূর্ণভাবে বণ্টিত থাকে। অর্থাৎ গ্রুপ তত্ত্বে কোনো নির্দিষ্ট ব্যক্তি থাকবে না, সেখানে সবার মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া থাকবে। এইটাই হচ্ছে প্লুরালিজম বা বহুত্ববাদীদের চিন্তা চেতনা। সেটা হচ্ছে আমাদের 1 নম্বরে দেওয়া আছে রাজনৈতিক ক্ষমতা বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে আছে, অর্থাৎ বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর মধ্যে ভারসাম্যপূর্ণ ক্ষমতা বণ্টিত থাকে। 2 নম্বর প্রশ্নে আছে কোন রাষ্ট্রবিজ্ঞানীকে সাধারণত আধুনিক গোষ্ঠীতন্ত্রের জনক বলা হয়? আধুনিক গোষ্ঠীতন্ত্রের জনক হচ্ছে আর্থার এফ বেন্টলি। তার দ্য প্রসেস অফ গভর্নমেন্ট বইতে গ্রুপ তত্ত্বের মূল যে আলোচনাটা তিনি করেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গোষ্ঠীতত্ত্ব অনুযায়ী রাষ্ট্রকে কী হিসেবে বিবেচনা করা হয়? গোষ্ঠীতত্ত্বের প্রবক্তারা মনে করেন রাষ্ট্র বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে ভারসাম্য স্থাপনকারী একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী, অর্থাৎ নিউট্রাল আরবিট্রার হচ্ছে গোষ্ঠী। দ্য লজিক অফ কালেকটিভ অ্যাকশন বইটি কার লেখা? লজিক অফ কালেকটিভ অ্যাকশন বইটি লেখা হচ্ছে ম্যানসার রোলসনের। এই বইতে তিনি ফ্রি রাইড নামে একটি সমস্যা নিয়ে আলোচনা করেন, যা গ্রুপ তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ আলোচনা। ফ্রি রাইড নিয়ে আমাদের পরবর্তীতে প্রশ্ন আছে, কিন্তু তারপর আমরা এখানে ফ্রি রাইড যেহেতু টার্মটা আসছে আমরা এটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে ফ্রি রাইড হচ্ছে স্বাধীনভাবে এক গ্রুপ থেকে অন্য গ্রুপে মুভ করার যে প্রক্রিয়াটাই হচ্ছে ফ্রি রাইড। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া যেতে পারে একজন ব্যক্তি হচ্ছে জাতীয়তাবাদী বা বিএনপি পন্থী, তিনি তার মতাদর্শ চেঞ্জ করে তিনি আওয়ামী পন্থী হতে পারেন, বা তিনি আওয়ামী লীগে যোগদান করতে পারেন, বা তিনি জামাত ইসলামে যোগদান করতে পারেন। অর্থাৎ ব্যক্তির যে রাজনৈতিক যারা অ্যাক্টর আছে তাদের স্বাধীনভাবে চিন্তা চেতনা বা গ্রুপ চেঞ্জ করার যে প্রক্রিয়াটা হচ্ছে ফ্রি রাইড।
এই ফ্রি রাইডের সমস্যাটা কি হচ্ছে? 5 নম্বর প্রশ্ন, ফ্রি রাইড সমস্যা কি? ফ্রি রাইড যেটা আমি বললাম যে এই প্রসেসটার ফলে ব্যক্তি প্রাপ্ত সুবিধা উপভোগ করে, কিন্তু সে প্রাপ্ত প্রসেসটা নিজে অংশ নেয় না। অর্থাৎ একটি দল যখন গঠিত হয় তখন সেই দলের গঠনের সাথে সে জড়িত থাকে না, কিন্তু সে হচ্ছে যখন সেই দলটা ক্ষমতাসীন থাকে তখন সেখানে গিয়ে সে সুবিধা নেওয়ার চেষ্টা করে, যেটা হচ্ছে আমাদের অপশন ডিতে আছে। একজন ব্যক্তি কোনো গোষ্ঠীর সুবিধা ভোগ করে কিন্তু সেই সুবিধা পাওয়ার জন্য কোনো অবদান রাখে না, যেটাকে আমরা হচ্ছে আধুনিক ভাষা হচ্ছে সুবিধাবাদী বলি, যে যখন সুবিধা পাবে তখন সেখানেই কাজ করবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ধরনের স্বার্থ গোষ্ঠী জনস্বার্থ বা পাবলিক ইন্টারেস্ট রক্ষার দাবি করে? এটা হচ্ছে শ্রেণীভিত্তিক যে গোষ্ঠী আছে, সে শ্রেণীভিত্তিক গোষ্ঠী যে মনে করে যে তারা জনস্বার্থ রক্ষা করার জন্য চেষ্টা করে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে গোষ্ঠী তত্ত্ব অনুযায়ী ক্ষমতার ভারসাম্য কিভাবে অর্জিত হয়? ক্ষমতার ভারসাম্য অর্জিত হয় মূলত বিভিন্ন গোষ্ঠীর পারস্পরিক প্রতিযোগিতা এবং সমঝোতার মাধ্যমে, ভারসাম্যের মাধ্যমে, যেটা আমাদের সি অপশনে রয়েছে, যে প্রতিযোগিতামূলক গোষ্ঠীগুলোর মিথস্ক্রিয়া বা পারস্পরিক সমঝোতা ভারসাম্যের মাধ্যমে। রবার্ট ডাল তার হু গভর্নস বইতে কোন ধারণার উপর জোর দিয়েছিলেন? তার বইতে তিনি মূলত অভিজাত শ্রেণীর ক্ষমতার উপরে জোর দিয়েছেন, বা রাষ্ট্রে কারা শাসন পরিচালনা করে তিনি সেই গ্রুপটার উপরে জোর প্রদান করেন। গোষ্ঠীগুলোর রাজনৈতিক প্রভাব বিস্তারে একটা পদ্ধতি কোনটি? গোষ্ঠী সাধারণত তারা রাজনৈতিক প্রভাব বিস্তার করে মূলত লবিংয়ের মাধ্যমে, কারণ যেহেতু তাদের নির্দিষ্ট কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা থাকে না বা ক্ষমতাসীন কোনো নিয়ন্ত্রণ থাকে না, সেহেতু তারা তাদের স্বার্থ আদায়ের জন্য তারা দায়িত্বপ্রাপ্ত বা সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত থাকেন বা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত থাকেন তাদের সাথে লবিং তদবিরের মাধ্যমে তারা তাদের নীতি নির্ধারণে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এরপরের প্রশ্ন হচ্ছে কোন ধরনের গোষ্ঠীকে নীতিমূলক গোষ্ঠী বা ইস্যু গ্রুপ বলা হয়? ইস্যু গ্রুপ হচ্ছে যারা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক ইস্যুতে কাজ করে বা নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে যে গ্রুপ গঠিত হয় সেইটা হচ্ছে ইস্যু গ্রুপস বা নীতিমূলক গোষ্ঠী। অর্থাৎ এখানে ইস্যুমূলক গোষ্ঠী হচ্ছে যারা একটি নির্দিষ্ট ইস্যুতে কাজ করে, সেটা সেই ইস্যুটা যে কোনো কিছু হতে পারে, যেমন পরিবেশ নিয়ে হতে পারে বা যে কোনো কোঠা আন্দোলন নিয়ে হতে পারে, নিয়ে হতে পারে, এই ধরনের নির্বাচন কেন্দ্রিক হতে পারে বা যে কোনো সংস্কার কেন্দ্রিক হতে পারে। এই যে এক একটা ইস্যুকে কেন্দ্র করে যে গ্রুপ গঠিত হয় সেটা হচ্ছে ইস্যু গ্রুপ। কোনো গোষ্ঠী যখন তার সদস্যদের স্বার্থে কাজ করে তখন তাকে কি বলা হয়? আমরা ব্যাখ্যায় দেখি স্বার্থন্বেষী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যা তাদের সদস্যদের অর্থনৈতিক ও পেশাগত স্বার্থে কাজ করে। অর্থাৎ স্বার্থন্বেষী গোষ্ঠী তার সদস্যদের স্বার্থে কাজ করবে। কোনো গোষ্ঠী যখন তার সদস্যদের স্বার্থে কাজ করে তখন তাকে কি বলা হয়? এটা স্বার্থন্বেষী গোষ্ঠী। কোন ধরনের লবিংকে গ্রাসরুট লবিং বলা হয়? গ্রাসরুট লবিং হলো জনসাধারণের মাধ্যমে নীতি নির্ধারকদের উপর যে একটা চাপ সৃষ্টি করার যে পদ্ধতি, প্রক্রিয়া, সে চাপ সৃষ্টি করার প্রক্রিয়ার মাধ্যমে যে তাদের স্বার্থ আদায় করে সেইটা হচ্ছে গ্রাসরুট লবিং। অর্থাৎ সাধারণ জনগণ যে চাপটা প্রয়োগ করে সেটা হচ্ছে গ্রাসরুট। গোষ্ঠীতত্ত্বের কোন দিকটি ফ্রি রাইড সমস্যার কারণ? ফ্রি রাইড সমস্যার কারণ হচ্ছে গোষ্ঠীগুলোর সুবিধা অবর্জনযোগ্য ফ্রি রাইড করলে। রাজনৈতিক ব্যবস্থায় প্রশ্ন, রাজনৈতিক ব্যবস্থায় গোষ্ঠীর ভূমিকা সম্পর্কে ডেভিড ট্রুম্যানের দৃষ্টিভঙ্গি কী? ডেভিড ট্রুম্যান তার দ্য গভর্নমেন্ট প্রসেস গ্রন্থে গোষ্ঠীগুলো রাজনৈতিক ব্যবস্থার একটি স্বাভাবিক এবং অবিচ্ছেদ্য অংশ বলে প্রচার করেন। স্বাভাবিক এবং অবিচ্ছেদ্য অংশ বলে প্রকাশ করেন, যেটা অর্থাৎ সরকারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। আমাদের মূলত গ্রুপতত্ত্বের এই যে বিভিন্ন টার্মসগুলো রয়েছে,
গ্রাসরুট সহ আরও যে আমরা প্রশ্নের এমসিকিউ প্রশ্নের ভিতরে যে টার্মসগুলো আলোচনা করি, সে টার্মসগুলো কিন্তু আপনাদের এমসিকিউর জন্য বা বিসিএস এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের এই টার্মসগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে আপনাদের প্রিপারেশনটা মোটামুটি অনেকটা ভালো হবে। এরপরে আমরা আলোচনা করব গেমস থিওরি নিয়ে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি এবং এইখান থেকে বেশ কিছু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা শুরুতে হচ্ছে গেমস থিওরি নিয়ে বিভিন্ন এমসিকিউ ভিত্তিক যে টার্মসগুলো আছে বা এমসিকিউ আসার মতো যে আলোচনাটা আছে সেটা আমরা করব। আর শুরুতে আমরা হচ্ছে গেমস থিওরিটা আসলে কি এইটা জানার চেষ্টা করব। গেমস থিওরিটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে দুইটি পক্ষ থাকবে এবং সে পক্ষগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হবে। সে প্রতিযোগিতায় এক পক্ষ বিজয় হবে, আবার কখনো কখনো সকল পক্ষগুলোই বিজয় কিছু কিছু সুবিধা ভোগ করবে। এই যে পক্ষ বিপক্ষের মধ্যে যে প্রতিযোগিতাটাই হচ্ছে গেমস থিওরি। মূলত এটা হচ্ছে গাণিতিক একটা প্রক্রিয়া, অর্থাৎ এই গেমস থিওরিটা উৎপত্তি হয়েছে হয় গণিত শাস্ত্র থেকে এবং এই গেমস থিওরির প্রবক্তা হচ্ছেন জোন্স ভন নিউম্যান। এই নিউম্যানের গাণিতিক যে থিওরিটা আছে সেইটাই রাজনীতিতে কীভাবে প্রয়োগ করা হয় সেইটা নিয়ে আমরা বিস্তারিত পরে আরও আলোচনা করব। তাই এই গেমস থিওরির রাজনীতিতে গেমস থিওরির তিনটা বৈশিষ্ট্য থাকবে। এই তিনটা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। এক হচ্ছে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা সসীম থাকবে। এখানে প্রতিদ্বন্দ্বী কোনো নির্দিষ্ট সংখ্যা থাকবে না, অসংখ্য প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, যেখানে 2 জনও থাকতে পারে। প্রতিদ্বন্দ্বী একজনের এগেনিস্টে 5 জনও থাকতে পারে বা একজনের এগেনিস্টে 20 জনও থাকতে পারে। প্রতিদ্বন্দ্বীর সংখ্যা সসীম এবং এখানে অবশ্যই গেমস থিওরিতে দুই পক্ষের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব থাকতে হবে, অর্থাৎ দুইটি পক্ষ থাকবে, তাদের মধ্যে এক পক্ষ আর এক পক্ষকে পরাজিত করে জয় হওয়ার যে মেন্টালিটি সেইটা থাকবে। এবং 3 নম্বর হচ্ছে কৌশল প্রয়োগ, অর্থাৎ এই কিভাবে প্রতিপক্ষকে ঘায়াল করে নিজের কার্য উদ্ধার করবে সেই কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে বা পরিকল্পনা থাকতে হবে। এবং এই গেমস থিওরির ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ মডেল রয়েছে। একটা হচ্ছে চিকেন মডেল আর একটা হচ্ছে উভয় সংকট মডেল। চিকেন মডেলটা হচ্ছে যেখানে হচ্ছে দুইটি পক্ষের মধ্যে এক পক্ষকে নরম হওয়ার জন্য বা গেমস থেকে বের হয়ে আসার জন্য বা স্বার্থ বা দ্বন্দ্ব থেকে বের হয়ে আসার জন্য চাপ প্রয়োগ করা হয়। এই চাপ প্রয়োগ করে দুর্বল করে দেওয়ার যে পদ্ধতিটি হচ্ছে চিকেন মডেল, যেটা আমরা সাধারণত সর্বশেষ আমরা যেটা এক্সাম্পলটা হিসেবে দিতে পারি ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয় সেখানে একটা পর্যায়ে গিয়ে ইউএসএ যুদ্ধে ইরানে হামলা করার প্রস্তুতি নেয় এবং হামলা করার পরেও ইরান হচ্ছে ইসরায়েলের উপরে তার প্রতিহত হামলা চালিয়ে যেতে থাকে। তখন হচ্ছে ইউএসএ চাপ প্রয়োগ করে বা ইরানকে আত্মসমর্পণ করতে বা ইরানকে চুক্তিতে নিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করে। এই চাপ প্রয়োগ করে ইরানকে নরম করে আর যে পদ্ধতিটা হচ্ছে চিকেন মডেল। এবং আরেকটা হচ্ছে উভয় সংকট মডেল বা ক্রিটিক্যাল মডেল। এই ক্রিটিক্যাল মডেলটায় গেমসড হচ্ছে এইভাবে যে কোনো পক্ষই হারবে না, আবার কোনো পক্ষই পরিপূর্ণভাবে জিততে পারবে না। এইটা হচ্ছে উভয় সংকট মডেল, অর্থাৎ কোনো পক্ষই জিততেছেও না আবার কোনো পক্ষ হারতেছেও না। এই যে গেমস থিওরির বিকল্প নাম হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ডিসিশন থিওরি। এবং এই গেমস থিওরিটার প্রবক্তা হচ্ছে জন ভন নিউম্যান, কিন্তু এটার প্রথম আলোচনাটা বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমিলি ব্রোয়েল নামে গণিতবিদ। ক্রীড়া তত্ত্ব বলতে মূলত কৌশলের ক্রীড়া বোঝানো হয়, অর্থাৎ একজন কিভাবে তার স্বার্থকে প্রাধান্য দিয়ে তার নিজের স্বার্থকে জয় করবে বা নিজে বিজয়ী হবে সেই কৌশল বা ছক তৈরি করাটাই হচ্ছে ক্রীড়া কৌশল। এবং কৌশলের চেয়েও বৃহত্তর অগ্রগমনকে বলা হয় সুকৌশল বা স্ট্র্যাটেজি, যেটা কৌশলের চেয়ে দীর্ঘমেয়াদে পরিকল্পিত বা প্রিপ্ল্যানেড। যেমনটা হচ্ছে আমরা এখানে একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে আমেরিকা
যখন ইরাকে আক্রমণ করার পরবর্তীতে সে 2001 সালে দেখা যায় যে তৎকালীন যে ইরাকের রাষ্ট্রপ্রধান ছিল সাদ্দাম হোসেন, সে তার যুদ্ধ অস্ত্রগুলোকে পাহাড়ের গুহায় লুকিয়ে রাখে, যার জন্য প্রথমে আমেরিকান বিমান হামলা ইরাকে হামলাকে ততটা বেগ পেতে হয় নাই, যার ফলে সহজে সাদ্দাম হোসেন জয়লাভ করে। এবং এই নীতি থেকে আমেরিকা হচ্ছে নতুন একটি পরিকল্পনা তৈরি করে, যদি তার পাহাড় বা উম, মাটির নিচে বা কোনো কিছু মাটির নিচে কোথাও হামলা করতে হয়, তাহলে তাকে সেই অনুযায়ী যুদ্ধের রণকৌশল সাজাতে হবে। সেই পরিকল্পনার অংশ হিসাবেই তারা যে স্টিলথ বিমান হামলা বা মাটির নিচে হামলা করার যে সক্ষমতা অর্জন করে, মূলত এই যে পরিকল্পনাটার মধ্য থেকেই, অর্থাৎ একটা কৌশলের মধ্যে এইটাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করাটা হচ্ছে স্ট্র্যাটেজি। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে ক্রীড়াতত্ত্ব প্রয়োগ করেন অ্যান্থনি ডাউন্স। অ্যান্থনি ডাউন্স হচ্ছে তিনি জাতীয় রাজনীতিতে এই ক্রীড়াতত্ত্বটা প্রয়োগ করেন। এছাড়া অ্যালানার বল ক্রীড়াতত্ত্বকে ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট বলে অভিহিত করেন। এবং ক্রীড়া তত্ত্ব নিয়ে মূলত প্রথম আলোচনা শুরু করেন গেমস থিওরি গ্রন্থে জন ভন নিউম্যান, অস্কার মর্গেনস্টার্ন। এছাড়াও দ্য অ্যানালাইসিস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থের লেখক হচ্ছেন কার্ল ডয়েস। দ্য ইকোনমিক থিওরি অফ ডেমোক্রেসি গ্রন্থের লেখক অ্যান্থনি ডাউন্স। অ্যান্থনি ডাউন্স মূলত তার দ্য ইকোনমিক্স থিওরি অফ ডেমোক্রেসি গ্রন্থে এই ক্রীড়াতত্ত্বকে জাতীয় রাজনীতিতে কিভাবে প্রয়োগ করা হয় সেইটা নিয়ে বিস্তারিত তিনি আলোচনা করেন তার এই বইটাতে। ক্রীড়াতত্ত্বের দুইটা টার্ম ব্যবহার করা হয়, সেটা হচ্ছে জিরো সাম গেম আর হচ্ছে নন জিরো সাম গেম। জিরো সাম গেম হচ্ছে যেখানে এই যে দুইটা পক্ষ থাকবে, দুইটা পক্ষের মধ্যে যে কোনো একটা পক্ষ জয়ী হবে, অর্থাৎ এই পক্ষ যদি 1 হয় এই পক্ষ 0। এটা হচ্ছে ইউএসএ আর এটা হচ্ছে রাশিয়া। দেখা গেছে যদি ইউএসএ 1 হয় তখন রাশিয়া হবে 0, এইটা হচ্ছে জিরো সাম গেম। আবার যদি রাশিয়া 1 হয় ইউএসএ হবে 0। এই যে এক পক্ষ জয়লাভ করে এবং অপর পক্ষ সমপরিমাণ ক্ষয়ক্ষতি হওয়াটাই হচ্ছে জিরো সাম গেম। এবং আরেকটা টার্ম হচ্ছে নন জিরো সাম গেম, অর্থাৎ দুই পক্ষই কিছু কিছু পাবে, যেমন রাশিয়াও যদি 1 হয় ইউক্রেনও 1 হবে, ইউএসএও 1 হবে। যেটা হচ্ছে আমরা রাশিয়া এবং ইউএসএসআর মধ্যে ইউএসএর মধ্যে স্টার্ট চুক্তির মাধ্যমে অস্ত্র হ্রাস করার যে প্রতিযোগিতা বা অস্ত্র হ্রাস করার যে চুক্তি হয় সেই চুক্তিটা হচ্ছে স্টার্ট চুক্তি। সেই স্টার্ট চুক্তির মাধ্যমে অর্থাৎ আমেরিকাও তার 5টা পারমাণবিক যুদ্ধাস্ত্র ধ্বংস করবে, আবার রাশিয়া হচ্ছে 5টা পারমাণবিক যুদ্ধাস্ত্র ধ্বংস করবে। এই যে দুইজনের মধ্যে যে যুদ্ধাস্ত্র কমানোর ফলে সমান সমান ক্ষতি হওয়া বা দুজনের মধ্যেই একই সমান বজায় থাকাটা হচ্ছে নন জিরো সাম গেম। আবার হচ্ছে যখন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় কাজ করে, যেমন হচ্ছে জলবায়ু সম্মেলনে, সেখানে হচ্ছে পৃথিবীর সকল দেশের স্বার্থকে রক্ষা করার জন্য বিভিন্ন নীতি নিয়ে আসা হয়, সেটা হচ্ছে নন জিরো সাম গেম, অর্থাৎ সকল পক্ষই সমান সুবিধাপ্রাপ্ত হবে। তাহলে জিরো সাম গেম এবং নন জিরো সাম গেমের মধ্যে মূল ডিফারেন্স হচ্ছে জিরো সাম গেমে এক পক্ষ জিতবে আর এক পক্ষ সমপরিমাণ ক্ষতিগ্রস্ত হবে, আর নন জিরো সাম গেমে সবাই উপকৃত হতে পারে অথবা সবাই সমান পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। আমরা হচ্ছে গেমস থিওরির মূল ধারণাটা নিয়ে কিছুটা আলোচনা করি। গেমস থিওরিতে মূলত রাজনীতিতে প্রয়োগ করা হলে এখানে হচ্ছে বিভিন্ন অ্যাক্টর থাকেন। এই অ্যাক্টরগুলো হচ্ছে তারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বা বিভিন্ন সমস্যা আইডেন্টিফাই করার পরে সেই সমস্যাটাকে সমাধানের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং সেই কৌশলে
তারা হচ্ছে কিভাবে সর্বোচ্চ লাভ মানে সর্বোচ্চ স্বার্থ আহ, অর্জন করা যায় সেই লক্ষ্যে তারা বিভিন্ন পরিকল্পনা তৈরি করেন। এক্ষেত্রে আমরা অপরের দুই উপাদান হচ্ছে খেলোয়াড়, কৌশল, পেমেন্ট বা প্রতিযোগিতা। গেমস থিওরিতে আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে ন্যাশ ব্যালেন্স। ন্যাশ ব্যালেন্স হচ্ছে বা ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে গেমস থিওরিতে একটা গুরুত্বপূর্ণ টার্মস। এই টার্মস অনুযায়ী কোনো খেলোয়াড় হচ্ছে তার খেলার কৌশলকে পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ একটা টিমে যতজন সদস্য থাকবে তাদের যে পূর্ব পরিকল্পনা থাকবে সেই পরিকল্পনা অনুযায়ী তারা সবাই একইভাবে ওই পরিকল্পনা অনুযায়ী সমানভাবে অংশগ্রহণ করবে। কোনো খেলোয়াড় চাইলেই যে তার সিদ্ধান্ত নিয়ে সে তার অন্যভাবে যে তার ভূমিকা বা রোল প্লে করবে সেটা করতে পারবে না। এই যে একটা টিমের সকল প্লেয়ারের একটা নির্দিষ্ট অর্থাৎ একই ভূমিকা পালন করার থিওরিটা হচ্ছে ন্যাশ ভারসাম্য। রাজনীতিতে এটা কীভাবে প্রয়োগ করা যায় সেটা হচ্ছে যে নির্বাচনের সময় প্রয়োগ করা যেতে পারে এবং বা আন্তর্জাতিক যে পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের বা জোটের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত বা যুদ্ধ থাকে সেই যুদ্ধের এই গেমস থিওরি ব্যবহার করে সেখানে তাদের লাভ লসটাকে হিসাব করা যায়। এছাড়াও জাতীয় রাজনীতিতে ভোটারদের পছন্দ বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা বা তাদের অবস্থান সম্পর্কে ধারণা করা এই গেমস থিওরির মাধ্যমে করা যায়। এখন হচ্ছে আমরা গেমস থিওরির বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস করব এবং এই এমসিকিউর ভিতরেও আমরা কিছু টার্মস ব্যবহার করব যেগুলো হচ্ছে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং আপনাদের প্রতি আমার নির্দেশনা হচ্ছে আপনারা অবশ্যই প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যাটা একটু ভালো করে পড়বেন। কারণ হচ্ছে আপনার এই টপিকসটা সম্পর্কে এমসিকিউ সহ এবং উপরে আমরা যে আলোচনা করলাম এই দুইটা যদি একসাথে আপনি স্টাডি করেন তাহলে হচ্ছে আপনার গেমস থিওরি বা এই যে যত সকল থিওরি নিয়ে আমরা আজকে আলোচনা করব সকল থিওরি নিয়ে আপনার একটা বেসিক কনসেপ্ট তৈরি হবে। আর বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় আপনি কোনো প্রশ্ন হুবহু কমন পাবেন না। এখানে আপনি জাস্ট টপিকসটা কমন পাবেন, সেখান থেকে আপনাকে নিজস্ব চিন্তা চেতনা, নিজস্ব চিন্তাভাবনা থেকে এই টপিক এগুলো অ্যান্সারগুলো বের করতে হবে। আর যে প্রশ্নগুলো সরাসরি আসবে বা যে প্রশ্নগুলোর ডিরেক্ট অ্যান্সার থাকে সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি এবং আশা করি এগুলোর মধ্য থেকে আপনার ডিরেক্ট প্রশ্নগুলো আসবে। ক্রীড়াতত্ত্বের মূল ধারণা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক অ্যাক্টরগুলোর মধ্যে কৌশলগত মিথস্ক্রিয়া। রাজনৈতিক অ্যাক্টরগুলোর মধ্যে বিভিন্ন ভারসাম্যপূর্ণ আলোচনা হচ্ছে ক্রীড়াতত্ত্বের মূল ধারণা। ক্রীড়াতত্ত্ব অনুযায়ী খেলোয়াড়কে বা এখানে প্লেয়ার থাকবে। প্লেয়ার হচ্ছে যে কোনো কিছু হতে পারে। খেলার ধরন অনুযায়ী প্লেয়ার হবে, যখন ন্যাশনাল পর্যায়ে হবে তখন আন্তরাজনৈতিক বা ব্যক্তিবর্গ হবে, যখন ইন্টারন্যাশনাল প্লেয়ার হবে তখন পুরো স্টেটটা একটা প্লেয়ার হিসেবে কাজ করবে। অর্থাৎ প্লেয়ার কে হবে সেইটা নির্ভর করতেছে লক্ষ্যটাকে টার্গেট করে। অর্থাৎ যুক্তিযুক্তভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম যে কোনো ব্যক্তি বা সত্তা হচ্ছে প্লেয়ার। কয়েদিদের দ্বিধা বা প্রিজনার্স ডিলেমা কোন ধরনের মিথস্ক্রিয়াকে ব্যাখ্যা করে? এটা একটা ক্লাসিক্যাল ক্রীড়াতত্ত্বের উদাহরণ হচ্ছে কয়েদিদের দ্বিধা বা প্রিজনার্স ডিলেমা। এই প্রিজনার্স ডিলেমাতে হচ্ছে মূলত এই টার্মসটা হচ্ছে যখন দুই পক্ষের মধ্যে খেলা হবে তখন সেই খেলা হচ্ছে ফলাফলটা দুই পক্ষের জন্য নেগেটিভ হয়ে যাবে। সে দুই পক্ষের মধ্যে নেগেটিভ হওয়ার মধ্যে যে খেলা সেটা হচ্ছে প্রিজনার্স ডিলেমা। এটা হচ্ছে অপশন বিতে আছে, দুটি খেলোয়াড়ের মধ্যে প্রতিযোগিতা এবং যেখানে পারস্পরিক সহযোগিতা সম্ভব কিন্তু কঠিন। 4 নম্বর প্রশ্ন অনুযায়ী ক্রীড়াতত্ত্ব অনুযায়ী প্রদান বা পে অফ কি? এটা কিন্তু একটা টার্ম, পে অফ ক্রীড়াতত্ত্বের। এই পে অফটা হচ্ছে বা প্রদান হচ্ছে কোনো খেলোয়াড়দের সিদ্ধান্ত সম্ভাব্য ফলাফল যা সাধারণত লাভ, ক্ষতি, সন্তুষ্ট বা অন্য কোনো উপযোগিতার আকারে পরিমাপ করা হয়। অর্থাৎ খেলোয়াড়দের জন্য যে আর্থিক যে লাভ ক্ষতি আছে
সেইটা হিসাব করা হয় প্রদান বা পে অফের মাধ্যমে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে কয়েদিদের দ্বিধা এর একটি উদাহরণ দাও। এর একটা উদাহরণ হচ্ছে অর্থাৎ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। এই যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা, এর ফলে হচ্ছে সবারই সমান ক্ষতি হচ্ছে, যেটা প্রিজনার্স ডিলেমার মূল থিম ছিল। অর্থাৎ যেখানে দুইজনে জয়লাভ করবে, আবার দুইজনেরই একটা খারাপ ফলাফল আসবে। পরের প্রশ্ন হচ্ছে জিরো সাম গেমস কি? জিরো সাম গেমস হচ্ছে, সেটা তো আগে আলোচনা করে আসলাম, যেখানে এক পক্ষ হচ্ছে জয়লাভ করবে এবং অপর পক্ষ হচ্ছে সমান ক্ষতি লাভ করবে, যেটা হচ্ছে বিতে, অপশন বিতে। 7 নম্বর হচ্ছে মিনিমাম স্ট্র্যাটেজি, অর্থাৎ ন্যূনতম পরাজয়ের যে কৌশল, এই জিনিসটা কি? ন্যূনতম পরাজয়ের কৌশল গেমস থিওরিতে হচ্ছে যেখানে খেলোয়াড়রা তার সবচেয়ে খারাপ সম্ভাব্য ফলাফলটাকে যতটা সম্ভব কমিয়ে নেয়, অর্থাৎ লস যতটা কম হয়, এই ধরনের পরিকল্পনাটাই হচ্ছে মিনিমাম স্ট্র্যাটেজি বা ন্যূনতম কৌশল। অর্থাৎ এমন একটি কৌশল যা খেলোয়াড়কে সর্বাধিক লাভ এনে দেয়, অর্থাৎ যেহেতু লস কমাই দেবে সেখানে সর্বাধিক লাভ অর্জন করবে। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে ন্যূনতম পর্যায় কৌশল বা ম্যাক্সিমাম স্ট্র্যাটেজি কখন ব্যবহৃত হয়? আন্তর্জাতিক ক্ষেত্রে হচ্ছে যুদ্ধ প্রতিরোধে, পররাষ্ট্রনীতি প্রণয়নে বা যুদ্ধ প্রতিরোধে ন্যূনতম পরাজয়ের কৌশল বা মিনিমাম স্ট্র্যাটেজিটা ব্যবহার করা হয়। এই মিনিমাম স্ট্র্যাটেজিটা হচ্ছে যুদ্ধের ময়দানে যাতে সকল পক্ষই সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত যুদ্ধকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। চিকেন গেমকে, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। চিকেন গেম হচ্ছে যেখানে এক পক্ষকে প্রেশার ক্রিয়েট করে বা চাপ প্রয়োগ করে দুর্বল নরম করা হয় এবং চুক্তিতে বাধ্য করা হয়, সেটা হচ্ছে চিকেন গেম, যেটা হচ্ছে যেখানে একটি খেলোয়াড়কে নরম করা হয়, এটা হচ্ছে চিকেন গেমস। রাজনৈতিক সিদ্ধান্তে রিপিটেড গেমস ভূমিকা বলতে কি বোঝায়? রিপিটেড গেমস বলতে যেখানে একই খেলোয়াড় বারবার একে অপরের সাথে ভারসাম্য বজায় রেখে বা বিভিন্ন বিশ্বাস তৈরি করে দীর্ঘমেয়াদে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করবে, এইটা হচ্ছে রিপিটেড গেমস। অর্থাৎ দীর্ঘমেয়াদে একটা সম্পর্ক তৈরি করে এবং সহযোগিতার সম্পর্ক বাড়িয়ে দেওয়া। জিরো সাম গেমের মধ্যে একটি উদাহরণ হলো ভোটের মাধ্যমে একটি নির্দিষ্ট নীতি জয় হওয়া। এর ব্যাখ্যাটা হচ্ছে ভোটের মাধ্যমে একজন পরাজয় হবে আর একজন জয়লাভ করবে, অর্থাৎ একটি নীতি বাতিল হয়ে যাবে আর একজন সমপরিমাণ লাভ অর্জন করবে। আন্তর্জাতিক নীতিতে নন জিরো সামের একটি উদাহরণ হচ্ছে, নন জিরো সামের মূল থিমটা হচ্ছে যেখানে সকল পক্ষ সমান সুবিধা বা সুবিধা পাবে বা সমান সুযোগ সুবিধা লাভ করবে, সেটা হচ্ছে নন জিরো সাম গেম। এখানে হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে সকল পক্ষই সমান সুযোগ সুবিধা লাভ করে থাকে, যার জন্য নন জিরো সাম গেমের একটা উদাহরণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। এরকম আর যেগুলো আছে বিভিন্ন বাণিজ্য চুক্তি বা বিভিন্ন আঞ্চলিক যে সংস্থাগুলো আছে, সেগুলো হচ্ছে নন জিরো সাম গেমসের উদাহরণ। স্ট্রাগ হান্ট কি? স্ট্রাগ হান্ট হচ্ছে একটা প্রতিযোগিতা যেখানে হচ্ছে সকল খেলোয়াড়দেরই সমানভাবে পার্টিসিপেট করতে হয়, যেটা আমরা হচ্ছে ন্যাশ ইকুইলিব্রিয়াম বা ব্যালেন্সের কথা বলছিলাম। এদের ন্যাশ ব্যালেন্সের কথা, যেখানে একটা টিমের সকলে মিলে সমানভাবে পার্টিসিপেট করবে বা তাদের খেলার কৌশল পরিবর্তন করতে পারবে না, কিন্তু কোনো প্লেয়ার যদি তার ভূমিকা পরিবর্তন করে তাহলে হচ্ছে তারা গেমসটাতে হেরে যাবে। এই যে গেমসটাকে হেরে না যাওয়াটাই হচ্ছে বা সমান সহযোগিতা বজায় রেখে সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করাটা হচ্ছে স্ট্রাগ হান্ট, অর্থাৎ খেলোয়াড়দের পারস্পরিক সহযোগিতার জন্য সেরা ফলাফল নিয়ে আসে।
অর্থাৎ সবাই সমান সহযোগিতা করবে, এটা হচ্ছে স্টাগ হান্টের মূল থিম। ক্রীড়া তত্ত্ব অনুযায়ী ডমিন্যান্ট স্ট্র্যাটেজি কি? ক্রীড়া তত্ত্ব অনুযায়ী ডমিন্যান্ট স্ট্র্যাটেজি হচ্ছে এখানে প্রতিপক্ষকে সর্বোচ্চ পর্যায়ের ডমিনেন্ট করে বা পরিচালিত করে তার কাছ থেকে সর্বোচ্চ সুবিধাটা নিয়ে আসা। সেটা আমাদের অপশন হচ্ছে কৌশলে সব খেলোয়াড়ের জন্য সেরা ফলাফল নিয়ে আসা, যেটা হচ্ছে স্ট্রাগ হান্টার একটা এক্সাম্পল। মোটামুটি এই টার্মসগুলোই আমাদের গেমস থিওরির জন্য মোটামুটি ইম্পর্ট্যান্ট। এছাড়াও আপনারা বিভিন্ন অনলাইনে বা বিভিন্ন বই থেকে গেমস থিওরি সম্পর্কে ধারণা নিতে পারবেন, কিন্তু এইখানে আমাদের যে আলোচনাটা থেকে গেমস থিওরির বিভিন্ন ছোট ছোট টার্মসগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করছি, যেগুলো আপনাদের ধারণা ক্লিয়ার থাকলে আপনারা হচ্ছে ভালো একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আর এক নতুন থিওরি, ভূমিকা তত্ত্ব বা রোল থিওরি। এই রোল থিওরিটার মূল থিমটা হচ্ছে মূলত এটা হচ্ছে সমাজবিজ্ঞান থেকে রাষ্ট্রবিজ্ঞানে কনভার্টেড একটি থিওরি। এইখানে রাষ্ট্রবিজ্ঞানের রোল থিওরিটার কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিভিন্ন অ্যাক্টর আছে থাকে, যেমন হচ্ছে আইনসভা, জুডিশিয়ারি, সরকারের শাসন বিভাগ বা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এডুকেশন সার্ভিস, এই যে বিভিন্ন সার্ভিস সমূহ আছে এবং রাষ্ট্রের ভিতরে যে বিভিন্ন নাগরিক, বিভিন্ন রাজনৈতিক দল, এই যে অ্যাক্টরগুলো আছে, সেই অ্যাক্টরগুলোর ভিতরে বিভিন্ন যে অ্যাক্টরগুলোকে পরিচালনাকারী যে ব্যক্তিবর্গ থাকে বা প্রধান থাকেন, তারা হচ্ছে মাস পিপুলের সাথে, জনগণের সাথে কীভাবে সম্পৃক্ত হবেন এবং তাদের কি কি ভূমিকা থাকবে, কি কি দায়িত্ব থাকবে, কী কী কর্তব্য থাকবে রাষ্ট্রের সাথে, যেগুলো সম্পর্কিত, এবং এগুলোর মাধ্যমে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী পরিচালিত হবে। এই যে টোটাল সামগ্রিক যে দায়িত্ব পালনের একটা চিন্তা চেতনাটাই হচ্ছে মূলত ভূমিকা তত্ত্বের আলোচ্য বিষয়। ভূমিকা তত্ত্বের রাজনীতিতে ভূমিকা তত্ত্বের প্রয়োগের যদি আমরা আলোচনা করি, সেখানে হচ্ছে যেটা আমরা আগেই বললাম যে রাজনীতিবিদগণ, নাগরিক, ভোটদানকারী ব্যক্তিবর্গ, তারা হচ্ছে ভূমিকা তত্ত্বের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মূলত স্টাডি লেভেলটা হচ্ছে এদেরকে নিয়েই। এইখানে মূলত রাজনীতিবিদের আচার আচরণ কীরকম, তারা কিভাবে নাগরিকদের সাথে বা ভোটারদের সাথে আলোচনা করে, বা ভোটে জয়লাভ করার পরে তারা তাদের কি রোল প্লে করার কথা, তারা কিভাবে সেটা প্লে করতেছে কিনা, বা রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা আসে, তারা সেখানে কতটুকু ভূমিকা রাখে, এই সামগ্রিক বিষয়টা নিয়ে আলোচনাটা করা হচ্ছে প্লে রোল থিওরির মূল থিমটা। এবং এইখানে হচ্ছে ভূমিকা তত্ত্বের বিভিন্ন সামাজিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা, যেমন হচ্ছে ব্ল্যাক সিভিল রাইটস মুভমেন্টের কথা আমরা বলতে পারি। এই ব্ল্যাক সিভিল রাইটস মুভমেন্টের যারা অংশগ্রহণকারী ছিল, এখানে হচ্ছে স্টেট বা অ্যাক্টর পর্যায়ে যারা ছিল, এই অ্যাক্টরস হচ্ছে একটা শ্রেণী মানুষের জন্য যে বৈষম্য সৃষ্টি করার মাধ্যমে তাদেরকে সমাজের ডমিনেন্ট পর্যায়ে রাখার চেষ্টা করতো। সেই ডমিনেন্ট পর্যায় থেকে এই যে ব্ল্যাক পিপলরা, তারা হোয়াইট পিপলদের অ্যাগেনিস্টে আন্দোলনের মাধ্যমে তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে। এবং এই যে টোটাল প্রক্রিয়াটা হচ্ছে আমরা ভূমিকা তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। আমরা হচ্ছে ভূমিকা তত্ত্বের বিভিন্ন টার্মসগুলো আমরা এমসিকিউর ভিতরে নিয়ে এসে, যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয় বা সহজে আপনারা এই টার্মসগুলো মনে রাখতে পারেন, যাতে এমসিকিউ বা পরীক্ষা আসলে আপনারা এটা থেকে অ্যান্সার করতে পারেন। আমরা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের সাথেই ছোট একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। এই ব্যাখ্যাটা অবশ্যই আপনাদেরকে বারবার বলতেছি, আপনারা এই ব্যাখ্যাটা একটু অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, 2-1 বার পড়বেন, যাতে আপনাদেরকে এই কনসেপ্টগুলো অ্যাটলিস্ট ক্লিয়ার থাকে। প্রথম হচ্ছে রোল থিওরি। ভূমিকা তত্ত্ব মূলত কী নিয়ে আলোচনা করে? ভূমিকা তত্ত্ব মূলত রাজনৈতিক অ্যাক্টরদের আচার আচরণ এবং তাদের অবস্থান ভিত্তিক প্রত্যাশা নিয়ে আলোচনা করে। ভূমিকা তত্ত্ব মূলত, এটা আগেই বললাম, এটা হচ্ছে সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের একটা কনসেপ্ট। এটা রাজনৈতিক বা পলিটিক্যাল স্টাডির কোনো কনসেপ্ট নেই, এটা সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান থেকে রাষ্ট্রবিজ্ঞানে এটা নিয়ে আলোচনা করা হয়। রাজনৈতিক ভূমিকা বলতে কি বোঝায়? 3 নম্বর প্রশ্ন।
রাজনৈতিক ভূমিকা হচ্ছে রাজনৈতিক পদের সাথে বা রাজনৈতিক ব্যক্তিদের আচার আচরণ, তাদের সাথে তাদের যে দায় দায়িত্ব আছে সেই দায় দায়িত্ব নিয়ে আলোচনা করা হয় রাজনীতিতে, যেমন যেটা হচ্ছে অপশন সিতে। ভূমিকা তত্ত্বের রোল কনফ্লিক্ট, এইটা একটা কনসেপ্ট। রোল কনফ্লিক্ট কি? রোল কনফ্লিক্ট হচ্ছে যখন একই ব্যক্তি একই সাথে একাধিক ভূমিকা পালন করবে, সামাজিক রাজনৈতিক একাধিক ভূমিকা পালন করবে, সে একাধিক ভূমিকা পালন নিয়ে তাদের মধ্যে যে সংঘাতগুলো হয় বা তার যে মানসিক যে তার উপর যে প্রত্যাশা থাকে সেই প্রত্যাশাকে কেন্দ্র করে তার উপর যে চাপ সৃষ্টি হয়, সেই চাপ সৃষ্টিটাই হচ্ছে ভূমিকা দ্বন্দ্ব বা রোল কনফ্লিক্ট। রোল কনফ্লিক্ট হচ্ছে অর্থাৎ দুই বা ততোধিক ভূমিকার প্রত্যাশার পরস্পর বিরুদ্ধে অবস্থান। আন্তর্জাতিক রাজনীতিতে ভূমিকা তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ হচ্ছে একটা রাষ্ট্রের নিজস্ব অবস্থান প্রকাশ করে এবং অন্যান্য রাষ্ট্রের সাথে তার কী ধরনের সম্পর্ক হবে সেইটাকে বিশ্লেষণ করাটাই হচ্ছে ভূমিকা তত্ত্বের আলোচ্য বিষয়। যেমন কোনো রাষ্ট্র বা কোনো আঞ্চলিক নেতা বা নিরপেক্ষ শক্তি হিসেবে কীভাবে ভূমিকা পালন করবে এবং আন্তর্জাতিক ব্যবস্থায় তাদের কাছে পররাষ্ট্র নীতিগুলো কীভাবে নির্ধারণ করবে সেইটা নিয়ে মূলত আন্তর্জাতিক রাজনীতিতে ভূমিকা তত্ত্ব নিয়ে স্টাডি করা হয়। ভূমিকা তত্ত্বের আরেকটা কনসেপ্ট হচ্ছে ভূমিকা গ্রহণ বা রোল টেকিং বলতে কি বোঝানো হয়? রোল টেকিং বলতে এখানে হচ্ছে যেই রাজনৈতিক অ্যাক্টর থাকবে সেই অ্যাক্টর হচ্ছে কি ধরনের কাজ করবে এবং তার উপর যে প্রত্যাশা বা এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনটা সে কিভাবে ম্যানেজ করবে এবং সেই এক্সপেকটেশন অনুযায়ী সে কিভাবে কাজ করবে সেটাকে বোঝানো হয়, যেটা অপশন ডিতে আছে। অন্যান্য অভিনেতাদের দৃষ্টিকোণ থেকে একটি পরিস্থিতি বোঝা এবং সেই অনুযায়ী আচরণ করা। আরেকটা কনসেপ্ট হচ্ছে ভূমিকা তত্ত্বের রোল সেটিং বা ভূমিকা সেটিং বলতে কি বোঝায়? ভূমিকা সেটিং হচ্ছে রাজনৈতিক অ্যাক্টরদের সাথে, পলিটিক্যাল সায়েন্সে ভূমিকা তত্ত্বটা হচ্ছে রাজনৈতিক অ্যাক্টরদের সাথে ওই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে তাদের যে ধরনের আচরণ প্রত্যাশা করা হয় সেই অ্যাক্টররা সেইভাবে আচরণ করে কিনা বা সেইটাকে পর্যবেক্ষণ করা, যেটা হচ্ছে অপশন এতে আছে একটি নির্দিষ্ট ভূমিকার সাথে সম্পর্কিত একাধিক প্রত্যাশাকারী। ভূমিকা তত্ত্ব অনুযায়ী একজন রাষ্ট্রদূত তার দেশের কী হিসাবে কাজ করেন? আমরা এটা সবাই জানি, বিদেশে অবস্থানকারী রাষ্ট্রদূতরা সবসময় দেশের রাষ্ট্রপ্রধানের বা রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে কাজ করেন, অর্থাৎ একটি প্রতীকী ভূমিকা পালন করেন তিনি। ভূমিকা তত্ত্ব অনুযায়ী একজন বিচারকের কাজ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য নিরপেক্ষভাবে বিচার কার্যক্রম পরিচালনা করা, বিচারকের কাজ। ভূমিকা তত্ত্ব কোন ধরনের রাজনৈতিক বিশ্লেষণের জন্য সবচেয়ে উপযোগী? ভূমিকা তত্ত্ব হচ্ছে রাষ্ট্রের নীতি বিশ্লেষণ এবং বিশেষ করে বৈদেশিক নীতি বিশ্লেষণের অত্যন্ত কার্যকর, কারণ এটি নীতি নির্ধারকদের উপর ভূমিকা পালন করে। অর্থাৎ রাষ্ট্রের নীতি বিশ্লেষণ করা হচ্ছে ভূমিকা তত্ত্বের রাজনৈতিক বিশ্লেষণের কাজ। আন্তর্জাতিক রাজনীতিতে ভূমিকা তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কি? এটা কিন্তু একটা ভূমিকা তত্ত্বের টার্মস, সিগনিফিক্যান্ট রোল। আন্তর্জাতিক রাজনীতিতে সিগনিফিক্যান্ট রোল হচ্ছে অন্য রাষ্ট্রকে প্রভাবিত করার যে ক্ষমতা, সেটা হচ্ছে ভূমিকা তত্ত্ব। আরেকটা ভূমিকা তত্ত্বের কনসেপ্ট হচ্ছে ভূমিকার চাপ বা ভূমিকার স্ট্রেন, রোল স্ট্রেন। রোল স্ট্রেনটা হচ্ছে যখন একজন অ্যাক্টর একই ভূমিকার জন্য একাধিক ভিন্ন ভিন্ন ধরনের প্রত্যাশার মুখোমুখি হয়, সেটা হচ্ছে রোল স্ট্রেন, অর্থাৎ একই ভূমিকার একাধিক প্রত্যাশার মধ্যে দ্বন্দ্ব। রাজনৈতিক ক্ষেত্রে ভূমিকা শেখা বা রোল লার্নিং, এটা হচ্ছে আর একটা কনসেপ্ট ভূমিকা তত্ত্বের।
ভূমিকা রোল লার্নিংটা হচ্ছে ভূমিকা শেখা হলো নতুন একটি রাজনৈতিক অবস্থা বা ভূমিকা গ্রহণ করা এবং এর সাথে যুক্ত প্রত্যাশা এবং আচরণগুলোকে রপ্ত করা। অর্থাৎ নতুন রাজনৈতিক ব্যবস্থা যেটা আসবে সে ব্যবস্থা গ্রহণ করা এবং এর প্রত্যাশা কি কি থাকে, এক্সপেকটেশন কি থাকে সেগুলোকে নিয়ে স্টাডি করা। যেমনটা হচ্ছে আমাদের নতুন বর্তমান যে সরকার রানিং আছে সেখানে আমাদের নতুন যে রাজনৈতিক দল আসছে সে রাজনৈতিক দলের কাছে জনগণের কি প্রত্যাশা করে সে প্রত্যাশাটা নিয়ে স্টাডি করাটাই হচ্ছে রোল রোল লার্নিং। একজন 14 নম্বর প্রশ্ন, একজন রাজনৈতিক নেতার প্রদত্ত ভূমিকা কি? প্রেসক্রাইবড রোল কি? অর্থাৎ প্রেসক্রাইবড রোল মানে হচ্ছে তার নির্দিষ্ট করে দেওয়া যে কাজ কর্মকাণ্ড বা তার যে পদ আছে সেই পদের এগেনিস্টে যে দলের যে নিয়মগুলো আছে সেইগুলোই হচ্ছে প্রেসক্রাইবড রোল, অর্থাৎ নেতার ব্যক্তিগত সিদ্ধান্ত দ্বারা নির্ধারিত সামাজিক প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত ভূমিকা। অর্থাৎ প্রেসক্রাইব মানে হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করে দেবে, এটাকে আর চেঞ্জ করা যাবে না, ওইটাই তার পালন করতে হবে। ভূমিকার তত্ত্ব অনুযায়ী আরেকটা কনসেপ্ট হচ্ছে রোল কনসেপশন বা ভূমিকার ধারণপট কি? ভূমিকার ধারণপটটা হচ্ছে যেখানে একজন রাজনৈতিক অ্যাক্টর তার নিজের ভূমিকা সম্পর্কে সে উপলব্ধি করবে এবং সেই রোলটা প্লে করার জন্য তার কি কি কাজ করা উচিত সেইটা নিয়ে সে চিন্তা ভাবনা করবে। অর্থাৎ নিজস্ব চিন্তা চেতনাকে, নিজের দায়িত্বকে নিজে নিজে উপলব্ধি করে দায়িত্ব পালন করাটা হচ্ছে রোল কনসেপ্ট বা ভূমিকা ধারণপট, যেটা হচ্ছে 1 নম্বর আছে নিজস্ব উপলব্ধি। আমরা এখন আরেকটা নতুন গুরুত্বপূর্ণ থিওরি সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে ডিসিশন মেকিং থিওরি বা সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব। সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব আলোচনার পূর্বে আমরা হচ্ছে স্ট্রাকচারাল ফাংশনাল থিওরিটা নিয়ে একটু কথা বলবো, কারণ স্ট্রাকচারাল ফাংশনাল থিওরিটা এবং সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটা পরস্পর সম্পর্কিত। কিন্তু স্ট্রাকচারাল ফাংশনাল থিওরিতে আমরা দুইটা টার্ম আছে, একটা হচ্ছে স্ট্রাকচার আর একটা হচ্ছে ফাংশন। স্ট্রাকচার বলতে আমরা প্রতিষ্ঠানগুলোকে বুঝি, প্রতিষ্ঠান যেমন হচ্ছে বিভিন্ন আইনগত যে কাঠামোগুলো আছে সেগুলো প্রতিষ্ঠান, যেমন হচ্ছে আইনসভা বা পার্লামেন্ট, মন্ত্রিসভা বা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, এইগুলো হচ্ছে প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যে আইনটা কার্যকর করা হয় সেইগুলো হচ্ছে কার্যকর। এই স্ট্রাকচারাল ফাংশনাল থিওরির কার্যকারিতার জন্য বা রাষ্ট্রে কাজ করার জন্য যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা মূলত এই যে স্ট্রাকচার বা কাঠামোগুলোর মাধ্যমে আসে, সেই কাঠামোগুলোকে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, মূলত সিদ্ধান্ত গ্রহণ বা ডিসিশন মেকিং থিওরিতে মূলত এইটা নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ এখানে আমরা একটা সংজ্ঞা দেখি, সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব হলে এমন একটা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জটিল প্রক্রিয়া বিশ্লেষণ করে এবং দেখায় কিভাবে ক্ষমতা, স্বার্থ এবং সংঘাত এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে থাকে। অর্থাৎ ডিসিশন মেকিং দেখাবে যে স্ট্রাকচারাল ফাংশনাল থিওরিতে ক্ষমতা, স্বার্থ এবং সংঘাত কিভাবে একত্রে কাজ করে। আমরা আগে বলে আসলাম যে সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের মূল বিষয়টা হচ্ছে ক্ষমতা ও সংঘাতকে কেন্দ্র করে এবং এর সাথে ক্ষমতা সম্পদের অসম বন্টন। এই দুইটা কনসেপ্ট, ক্ষমতা ও সম্পদের অসম বন্টনকে কেন্দ্র করে মূলত সমাজের যত স্বার্থদ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়, এই সংঘাতকে মূলত কিভাবে মিনিমাইজ করে কিভাবে ক্ষমতাসীন বা শাসক শ্রেণীর স্বার্থকে সংরক্ষণ করা যায়, সেইটা হচ্ছে মূলত ডিসিশন মেকিং থিওরির মূল আলোচ্য বিষয়ে। সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের সবচেয়ে গ্রহণযোগ্য মতামত দিয়েছেন হচ্ছে সাইমন্স। তার মতে সিদ্ধান্ত গ্রহণের 3টি প্রধান ধাপ আছে। 3টি ধাপের হচ্ছে অনুসন্ধান করা, পরিকল্পনা করা এবং সিদ্ধান্ত। অনুসন্ধান বলতে
আর বিভিন্ন যে সমস্যা থাকে সেই সমস্যাগুলোকে চিহ্নিত করাতে কি কি সমস্যা আছে, সেই সমস্যাগুলো থাকার কি কি কারণে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এই যাবতীয় তথ্য সংগ্রহ করাটাই হচ্ছে সাইমনের মতো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে এই সমস্যাগুলোকে কীভাবে সমাধান করব, কি কি পরিকল্পনা করতে হবে, এই পরিকল্পনাগুলোর ভিতরে কী কী নিয়ে আসতে হবে, কী কী ইনফ্রাস্ট্রাকচার লাগবে, কী কী আইন লাগবে, কী কী নীতিমালা তৈরি করতে হবে। এই সমগ্র কার্যক্রমটা হচ্ছে পরিকল্পনা অন্তর্ভুক্ত, অর্থাৎ সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করা হবে বা মূল্যায়ন করবে। এরপরে সাইমন্সের মতো সর্বশেষ হচ্ছে এই পরিকল্পনার ভিত্তিতে নতুন একটা আইন তৈরি করা হবে বা নতুন একটা নীতিমালা তৈরি করা হবে, অর্থাৎ একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত চলে আসবে। এভাবেই মূলত সমস্যা চিহ্নিত করার মধ্য দিয়ে পরিকল্পনা এবং সর্বশেষ ডিসিশন মেকিংয়ের মাধ্যমে যে সিদ্ধান্ত তত্ত্বটা মূলত রাষ্ট্রে কার্যকর হয় বা রাজনীতিতে কাজ করে। পাম ব্রাউন সিদ্ধান্ত তত্ত্বকে 7টা স্টেপে ভাগ করেন। 7টা স্টেপের মধ্যে প্রথম হচ্ছে আউটলাইন, গোল অ্যান্ড আউটকাম, অর্থাৎ এইখানে লক্ষ্যমাত্রা এবং ফলাফল কী হবে সেটাকে আগে নির্ধারণ করা, অর্থাৎ সমস্যা কি সেটা নির্ধারণ করা। এরপর হচ্ছে গ্যাদারিং ডেটা, অর্থাৎ এই সমস্যা সম্পর্কে কি কি সমস্যা আছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা। ডেভেলপ অল্টারনেটিভস, ব্রেনস্টর্মিং, অর্থাৎ এখানে কি কি সমস্যা আছে সে ডাটা সংগ্রহ করার পরে সেটা নিয়ে আলোচনায় বসা বা পর্যালোচনা করা। তারপর হচ্ছে লিস্ট প্রোস অ্যান্ড কনস অফ ইচ অল্টারনেটিভস, প্রত্যেকটা বিকল্প যে আছে সে বিকল্পগুলোর কি কি বিকল্প আছে, সেগুলোর সুবিধা কি অসুবিধা কি সেগুলো নিয়ে আলোচনা করা। এবং এরপর হচ্ছে তার একটা এই সুবিধা অসুবিধা বিবেচনা করে একটা সিদ্ধান্তে আসা, মেক দ্য ডিসিশনস। এরপর হচ্ছে ইমিডিয়েটলি টেক অ্যাকশনস টু ইমপ্লিমেন্ট ইট, অর্থাৎ এইটাকে কত দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা। সর্বশেষ হচ্ছে তার স্টেপ হচ্ছে লার্ন ফ্রম অ্যান্ড রিফ্লেক্ট দ্য ডিসিশন, অর্থাৎ সিদ্ধান্ত নিতে হবে যে এই যে আইনটা বাস্তবায়ন করা হচ্ছে সেখান থেকে কি কি ইম্প্যাক্ট আসতেছে বা সেটার পর কি কি প্রতিফলন দেখা যাচ্ছে সেটা। এই 7টা স্টেপের কথা বলেন পাম ব্রাউন। ক্রিস্টিনা গোয়া তার হচ্ছে ডিসাইড মডেল, DECIDE, অর্থাৎ এই ডিসাইড মডেলের মাধ্যমে মূলত তিনি ডিসিশন মেকিং প্রসেসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেন, যেটা হচ্ছে 6টা পার্ট থাকবে। সেটা প্রত্যেকটা পার্টের ডিসাইড থেকে আসছে, যেমন ডিতে ডিফাইন, ইতে এস্টাবলিশড, সিতে কনসিডার, আইতে আইডেন্টিফাই, ডিতে ডেভেলপ বা ইমপ্লিমেন্ট প্ল্যান, ইতে এভালুয়েট অ্যান্ড মনিটরিং। অর্থাৎ প্রথমে হচ্ছে পরিকল্পনা, সমস্যা আইডেন্টিফাই করতে হবে। এরপর হচ্ছে সে সমস্যার কী কী সমস্যা আছে সেটাকে ক্রাইটেরিয়া নিয়ে আসতে হবে। এরপরে সেই সমস্যাগুলো সম্পর্কে ডাটা কালেক্ট করতে হবে। ডাটা কালেক্ট করার পরে সবচেয়ে ভালো যে বিকল্পটা আছে সেই বিকল্পটাকে আইডেন্টিফাই করতে হবে। বিকল্পটা আইডেন্টিফাই করার পরে সেখান থেকে কি কি পরিকল্পনা বা কার্যক্রম প্ল্যান করা যায় সেটা করতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে। এবং সবশেষে এই যে নতুন একটা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে সেটাকে মনিটরিং করতে হবে, দেখভাল করতে হবে এবং সর্বশেষ হচ্ছে কী কী ফিডব্যাক আসে সেটা থেকে সেটাকেও যাচাই করতে হবে। মূলত এই 6টি স্টেপ নিয়ে আলোচনা করে ক্রিস্টিয়ান গো। রাজনীতি অধ্যয়নে ডিসিশন মেকিং থিওরিটা হচ্ছে রাজনৈতিক দল বা নীতি নির্ধারক বা অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের মধ্যে কিভাবে কাজ করে বা তারা কিভাবে এই যে সমস্যাগুলো আইডেন্টিফাই করে এটাকে সমাধান করে এবং ক্ষমতার যে বন্টন বা সম্পদের যে অসমতা আছে সেটাকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে এসে পর্যালোচনা করতে সহায়তা করে। ডিসিশন মেকিং থিওরির মূল ভিত্তি কি? ডিসিশন মেকিং থিওরির মূল ভিত্তি হচ্ছে কীভাবে রাজনৈতিক অ্যাক্টররা সিদ্ধান্ত গ্রহণ করে তা বিশ্লেষণ করা। রেশনাল মডেলস চয়েস মডেল অনুযায়ী রাজনৈতিক অ্যাক্টররা কীভাবে সিদ্ধান্ত নেয়। রেশনাল মডেল চয়েসটা হচ্ছে মূলত আমরা এই কনসেপ্টটা সম্পর্কে একটু জানি, যেটা হচ্ছে ডিসিশন মেকিং থিওরির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। রেশনাল মডেল চয়েসটা হচ্ছে আমাদের অনেকগুলো অপশন থাকবে, সেই অপশনগুলো থেকে সবচেয়ে ভালো উপায়টা খুঁজে বের করা বা সবচেয়ে ভালো সুবিধাজনক জিনিসটা কিনে নেওয়া।
যেমনটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে রেশনাল মডেল চয়েসটা সংক্ষেপে আমরা জেনে যাই। সেটা হচ্ছে যে কোনো বিজনেস প্ল্যানের ক্ষেত্রে দেখুন হচ্ছে বাংলাদেশ আমেরিকার সাথে বাণিজ্য আলোচনার বসার জন্য তারা হচ্ছে বাংলাদেশ অনেকগুলো অপশন তৈরি করবে এবং বাংলাদেশ সরকারের কাজ হচ্ছে আমেরিকার সাথে আলোচনা করে এই প্রত্যেকটা অপশনকে হাতে নিয়ে আলোচনায় বসা এবং বাংলাদেশ সরকার টার্গেট হচ্ছে মূলত শুল্ক নীতিকে প্রত্যাহার করা। এইটা হচ্ছে মেইন টার্গেট। এই টার্গেটটা নিয়ে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা হচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ডিভিশনের সাথে আলোচনায় বসলো, কিন্তু যদি কোনো কারণে এই টার্গেটটা ফেল করে তখন হচ্ছে বাংলাদেশ যাতে সেখান থেকে খালি হাতে ফিরে না আসে এই জন্য হচ্ছে সে আরও অনেকগুলো মিনি টার্গেট নিয়ে যাবে। এই মিনি টার্গেটগুলো হচ্ছে অর্থাৎ একাধিক টার্গেট নিয়ে সেখান থেকে সবচেয়ে গ্রহণযোগ্য টার্গেটটাকে নিয়ে আসাটা হচ্ছে রেশনাল চয়েস মডেল। অর্থাৎ এই রেশনাল মডেল চয়েস হচ্ছে রাজনৈতিক অ্যাক্টররা তারা হচ্ছে সর্বাধিক সুবিধা অর্জন করার চেষ্টা করে। অর্থাৎ এইখানে যদি শুল্ক প্রত্যাহার করতে না পারে এখান থেকে বাকি যে অপশনগুলো আছে সেখান থেকে রাষ্ট্রের জন্য কোনটা সবচেয়ে ভালো বা বেটার সেটাকে নিয়ে আসার চেষ্টা করবে। এরপর হচ্ছে আর একটা কনসেপ্ট হচ্ছে বাউন্ডেড রেশনালিটি মডেল বা সীমিত যৌক্তিকতা মডেল। এই সীমিত যৌক্তিকতা মডেলকে দিয়েছেন হচ্ছে হারবার্ট সাইমন। অর্থাৎ আমরা যে সাইমনের 3টা নীতির কথা বলছিলাম সেটা হচ্ছে সাইমন মূলত তিনি বাউন্ডেড রেশনাল মডেল থিওরিটা দেন। এই বাউন্ডেড রেশনাল মডেল থিওরিতে মানুষের তথ্য, সময় এবং জ্ঞানের সীমাবদ্ধতার কারণে সরকার তো সবসময় পুরোপুরি যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারে না, এই মতবাদটা তিনি ব্যক্ত করেন। তিনি হচ্ছেন সীমিত যৌক্তিক মডেলের প্রবক্তা হচ্ছেন হারবার্ট সাইমন। অর্থাৎ দেখেন এখানে কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা এমসিকিউর যে ব্যাখ্যাটা সেটা কিন্তু এইভাবে সাজানো যে এমসিকিউর ব্যাখ্যা থেকেও আপনাকে প্রশ্ন করা হতে পারে, শুধু যে এমসিকিউর অ্যান্সারটা প্রশ্ন সেটা না। এখানে জাস্ট আমরা একটা কনসেপ্ট নিয়ে যেমন বাউন্ডেড রেশনালিটি মডেল এটা নিয়ে আমরা একটা এমসিকিউ তৈরি করছি, কিন্তু সেটার ব্যাখ্যাতে কিন্তু আরও 3-4টা এমসিকিউ থেকে যায়। আমরা কিন্তু এভাবেই এমসিকিউটা সাজানোর চেষ্টা করছি। আপনারা আশা করি এই ব্যাখ্যাটা একটু ভালো করে পড়ে নেবেন। এরপর হচ্ছে ইনক্রিমেন্টালিজম মডেল অর্থাৎ বৃদ্ধি মডেল অনুযায়ী হঠাৎ বড় ধরনের কোনো পরিবর্তন না করে ধীরে ধীরে আস্তে আস্তে বৃদ্ধি করা। ইনক্রিমেন্ট মানে হচ্ছে স্লো গতিতে আস্তে আস্তে উপরের দিকে ওঠা বা বাড়ানো, যেটা হচ্ছে আমাদের অপশন ডিতে আছে, যে ধাপে ধাপে ছোট ছোট পরিবর্তনের দ্বারা কোনো কিছুকে পরিবর্তনে নিয়ে আসা। এই বৃদ্ধি মডেলের প্রবক্তা হচ্ছে চার্লস লিন্ডব্লম দ্য সায়েন্স অফ মডেলিং থ্রো গ্রন্থে বৃদ্ধি মডেলের ধারণা দেন। গোষ্ঠীক চিন্তা বা গ্রুপ থিক হচ্ছে মানে গোষ্ঠীক চিন্তাটাই হচ্ছে যখন গোষ্ঠী হচ্ছে তার সিদ্ধান্তকে রাজনৈতিক দলকে বিভিন্নভাবে প্রভাবিত করে এবং সেই গোষ্ঠী তার সবসময় চেষ্টা করে তারা যে ইস্যুটা বা স্বার্থকে কেন্দ্র করে একত্রিত হয় সেই স্বার্থটাকে তারা সবসময় চেষ্টা করে জনগণের স্বার্থ হিসেবে দেখানোর, যেটা হচ্ছে অপশন বিতে আছে। অর্থাৎ একটি গোষ্ঠী তাদের সিদ্ধান্ত জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। পরের প্রশ্ন হচ্ছে ফ্রি রাইডার কি? ফ্রি রাইডার নিয়ে আমরা হচ্ছে পূর্বে আলোচনা করে আসছি। ফ্রি রাইডিং মডেলটা হচ্ছে যেখানে গোষ্ঠীর বিভিন্ন সুযোগ সুবিধা নিবে কিন্তু সেখানে তার কোনো অবদান থাকবে না, এবং এই ফ্রি রাইডিং মডেলটা হচ্ছে ব্যক্তির রেশনাল চয়েসের সাথে জড়িত। অর্থাৎ এখানে ব্যক্তিকে কোনো প্রেশারাইজ করা যাবে না, ব্যক্তি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে কোন মডেলটি সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে ব্যুরোক্রেটিক রাজনৈতিক মডেলটা হলো এখানে যে কোনো গণতান্ত্রিক সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, আমলা
এবং বিভিন্ন বেশ স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের মধ্যে একটা বার্গেনিং হয়, বার্গেনিংয়ের মাধ্যমে সবচেয়ে বেস্ট সিদ্ধান্তটা আসে এবং সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যারা স্ট্রং পজিশন থাকে তাদের সিদ্ধান্তটাই বাস্তবায়ন করা হয়। গ্রাহাম ম্যালিসনের মডেল থ্রি বা ব্যুরোক্রেটিক রাজনৈতিক মডেল বা মোড থ্রি ব্যুরোক্রেটিক পলিটিক্স মডেল এর উদাহরণ কোনটি? এই মডেলের মূল কথা হচ্ছে বিভিন্ন যে সরকারি সংস্থা থাকে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য যে রাষ্ট্রের অ্যাক্টরগুলোর মধ্যে যে আলোচনা, সেইটাই হচ্ছে মূলত ব্যুরোক্রেটিক মডেল বা ব্যুরোক্রেটিক পলিটিক্স মডেলের মূল আলোচ্য বিষয়। অর্থাৎ এখানে আমাদের হচ্ছে একটি দেশের একটি সরকারের নীতির সব বিকল্প পন্থা মূল্যায়ন করা। সংকটকালীন সিদ্ধান্ত গ্রহণ কি বা ক্রাইসিস ডিসিশন মেকিং সম্পর্কে কোন তত্ত্বটি সবচেয়ে বেশি প্রযোজ্য? এইটা হচ্ছে একটা টার্মস, ক্রাইসিস ডিসিশন মেকিং। এই টার্মসটা হচ্ছে সংকটকালীন প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করে যৌক্তিক মডেল, সীমিত যৌক্তিক মডেল। অর্থাৎ যখন কোনো আলোচনার বৃহৎ পরিসরে আলোচনার সুযোগ থাকবে না, তখন সীমিত সময়ের মধ্যে কিভাবে রাজনৈতিক অ্যাক্টররা দ্রুত সময়ের মধ্যে তাদের সময় চাপ এবং মানসিক প্রেশারের কারণে, স্ট্রেসের কারণে তারা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করে কার্যকর করতে পারবে, সেটা হচ্ছে সীমিত যৌক্তিক মডেলের থিম। একটি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথম ধাপটা হচ্ছে তথ্য সংগ্রহ করা। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সার্ভিস প্রথা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর কি? এটা একটা ডিসিশন মেকিং থিওরির একটা টার্ম। এই টার্মটা হচ্ছে সাংগঠনিক মডেল প্রক্রিয়ার সাথে জড়িত। আন্তর্জাতিক রাজনীতিতে গোষ্ঠী চিন্তার একটি ঐতিহাসিক উদাহরণ কোনটি? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়া। কোন মডেল, ১১৪ নম্বর প্রশ্ন, কোন মডেলটি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ একটি ব্ল্যাক বক্স হিসেবে কাজ করে? ব্ল্যাক বক্সে মূলত ইনপুট এবং আউটপুট নীতির ভিত্তিতে কাজ করা হয়, যেখানে হচ্ছে অর্থাৎ সেখানে কোনো নির্দিষ্ট কোনো পছন্দ থাকবে না, সেখানে অ্যাক্টর হচ্ছে তার অনেকগুলো বক্সের মধ্য থেকে সে তার নিজস্ব একটা মতামত বা সিদ্ধান্তকে বেছে নিতে পারবে, অর্থাৎ যেটা হচ্ছে রেশনাল চয়েস মডেল বা যৌক্তিক পছন্দের মডেল। ১৫ নম্বর প্রশ্ন হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের মনস্তাত্ত্বিক উদাহরণ কোনটি? মনস্তাত্ত্বিক উদাহরণটা হচ্ছে নেতার বিশ্বাস বা পূর্ব সমস্যার সম্পর্কে মানুষ মেন্টাল যে থিঙ্কিংটা বা সিদ্ধান্ত গ্রহণের কে প্রভাবিত করার যে বিষয়গুলো, সেটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের মনস্তাত্ত্বিক উদাহরণ। আমাদের এই পর্যায়ের আলোচনার বিষয় হচ্ছে সংঘাত তত্ত্ব বা কনফ্লিক্ট থিওরি। সংঘাত তত্ত্বের মূল দুইটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে সমাজের ক্ষমতা আর একটা হচ্ছে সম্পদের বন্টনের ভারসাম্যহীনতা। মূলত এই দুইটা ইস্যুকে কেন্দ্র করে মূলত সংঘাত থিওরিটা বিস্তার লাভ করে এবং রাষ্ট্র চিন্তাবিদরা মূলত এই দুইটা ইস্যুকে সবসময় টার্গেট করেন। এবং আমাদের সংঘাত তত্ত্বটা মূলত কার্ল মার্কসের যে মার্কসিজম থিওরিটা থেকে আসছে, অর্থাৎ প্রাচীন কাল থেকেই ক্ষমতা এবং সম্পদের যে ভারসাম্যহীনতা চলে আসছে, সেখানে বিভিন্ন সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি বা গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত, তার ফলে নতুন ধরনের শাসন ব্যবস্থার সৃষ্টি হওয়া, এই সকল বিষয়গুলো নিয়ে মূলত সংঘাত তত্ত্ব আলোচনা করা হয়। সংঘাত তত্ত্বের মূল ধারণা যদি আমরা নিতে যাই, সেখানে হচ্ছে কেন্দ্রবিন্দুটি হচ্ছে ক্ষমতা সম্পদের অসম বন্টন। এর কারণ হচ্ছে সমাজে একটা পক্ষ থাকে যারা হচ্ছে সবসময় শাসক গোষ্ঠীতে অন্তর্ভুক্ত থাকার চেষ্টা করে এবং তারা হচ্ছে নিজস্ব স্বার্থকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রের পরিচালনা করার চেষ্টা করে এবং এই তাদের যারা প্রতিপক্ষ থাকে বা সংখ্যালঘিষ্ঠ বা সংখ্যাগরিষ্ঠ যারা গোষ্ঠী থাকে, যারা হচ্ছে শাসন ক্ষমতা বাইরে থাকে, তারা হচ্ছে এদের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বা তাদের
বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সমাজের মধ্যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নতুন করে তারা ক্ষমতায় আসার চেষ্টা করে। এইটাই হচ্ছে মূলত সংঘাত তত্ত্বের মূল বিষয়বস্তু। সংঘাতের উৎস মূলত ধন ও সম্পদ, যাদের ধন সম্পদ আছে তারা এটিকে ধরে রাখার চেষ্টা করে, এর ফলে মূলত সংঘাতের সৃষ্টি হয়। এতে কনফ্লিক্ট থিওরির মূলত 3টা অনুমান আছে বা 3টা ধারণা আছে যে এই কারণেই কনফ্লিক্ট বা সংঘর্ষ হয়ে থাকে। এক হচ্ছে মানুষ হচ্ছে স্বার্থপর হিসেবে দেখা হয়। 2 হচ্ছে সমাজগুলিকে সম্পদের ক্রমাগত অভাবের মধ্যে কাজ করে। 3 হচ্ছে সামাজিক গোষ্ঠীগুলোর মধ্যে এবং সামাজিক গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক দ্বন্দ্ব এবং অনিবার্য কারণে হচ্ছে এই সংঘাত সৃষ্টি হয়। মূলত মানুষের এই সংঘাত তত্ত্বে এই 3টা উপাদানের উপর ভিত্তি করেই সমাজের দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হয় এবং সেই দ্বন্দ্ব সংঘাতকে মিনিমাইজ করে ক্ষমতাসীন গ্রুপ কীভাবে রাষ্ট্রকে পরিচালনা করে সেটা নিয়ে মূলত কনফ্লিক্ট থিওরিতে আলোচনা করা হয়। এই সংঘাত তত্ত্ব বিস্তারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন রাখেন কার্ল মার্কস। মূলত তিনি সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানী। তিনি তার তত্ত্ব দেখিয়েছেন যে কীভাবে অর্থনৈতিক বৈষম্য এবং শ্রেণী সংঘাতের ফলে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন সংঘাত সৃষ্টি হয় সেটা দেখানোর চেষ্টা করেন। অর্থনৈতিক বৈষম্য ও শ্রেণী সংঘাতের মাধ্যমে কিভাবে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়। এরপর হচ্ছে সংঘাত তত্ত্ব নিয়ে আলোচনা করেন ম্যাক্স ওয়েবার। তিনি এই ধারণাটাকে আরও সামনে প্রসারিত করেন। তার মতে সামাজিক কাঠামোতে ক্ষমতার অসম বন্টন, অর্থাৎ ম্যাক্স ওয়েবারের মতে কার্ল মার্কস বলছেন অর্থনৈতিক বৈষম্য শ্রেণী সংঘাত, আবার ম্যাক্স ওয়েবার বলছেন ক্ষমতার অসম বন্টনের ফলে সংঘাতের সৃষ্টি হয়। আবার রাইট মিলস হলো আধুনিক দ্বন্দ্ব তত্ত্বের বা কনফ্লিক্ট থিওরির প্রতিষ্ঠাতা। কনফ্লিক্ট থিওরির প্রতিষ্ঠাতা হচ্ছে রাইট মিলস। তিনিও সামাজিক কাঠামোতে ক্ষমতা ও সম্পদের অসম বন্টনকে গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ তার মতেও ক্ষমতা ও সম্পদের অসম বন্টনের ফলে সংঘাতের সৃষ্টি হয়। এটি হচ্ছে মোটামুটি সংঘাত বা কনফ্লিক্ট থিওরি নিয়ে মোটামুটি ধারণা। আমরা হচ্ছে সংঘাত তত্ত্বের ভিতরে এমসিকিউর ভিতরে হচ্ছে বিভিন্ন টার্ম বা প্রয়োজনীয় যে তথ্যগুলো দরকার এমসিকিউর জন্য সেগুলো হচ্ছে নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে সংঘাত তত্ত্বের মূল ধারণা কি। সংঘাত তত্ত্বের মূল ধারণা হচ্ছে সমাজের সম্পদ, ক্ষমতা এবং কর্তৃত্বের জন্য বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্রমাগত প্রতিযোগিতা ও সংঘাত বিদ্যমান থাকে। এইটা হচ্ছে মূলত সংঘাত তত্ত্বের মূল কথা, যেটা হচ্ছে অপশন সিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি সমাজের সব সমস্যার সমাধান করে। দুই নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্রবিজ্ঞানীকে প্রায়শই সংঘাত তত্ত্বের সাথে সম্পর্কিত করা হয়? সেটা হচ্ছে কার্ল মার্কস। কার্ল মার্কসকে সংঘাত তত্ত্বের জনক হিসেবে বিবেচনা করে, কারণ হচ্ছে তার যে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম বা তার যে সমাজতান্ত্রিক বা চিন্তা চেতনা বা শ্রেণী সংগ্রামকে তিনি আলাদা ডিফেন্ড করার চেষ্টা করেন। মূলত এই শ্রেণীভিত্তিক সমাজকে কেন্দ্র করে মূলত বা অভিজাত শ্রেণী বা বুর্জোয়া শ্রেণী বা শ্রমিক শ্রেণীর মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত থাকে, এই আলোচনাটাই মূলত সংঘাত তত্ত্বের মূল আলোচনা। এই জন্য তার মতে কার্ল মার্কস বলেন সমাজের বুর্জোয়া শ্রেণী এবং শ্রমিক শ্রেণী বা উৎপাদন শ্রেণীর মধ্যে যে সংঘাতটাই হচ্ছে রাষ্ট্রের মূল দ্বন্দ্ব। কার্ল মার্কসের মতো সংঘাতের মূল কারণ হচ্ছে, এটা তো বললাম, বুর্জোয়া শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর মধ্যে এদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। সংঘাত তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র কিভাবে কাজ করে? 4 নম্বর প্রশ্ন, সংঘাত তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র হচ্ছে কার্ল মার্কসের মতে রাষ্ট্র হচ্ছে শাসক শ্রেণীর হাতিয়ার বা শোষণের হাতিয়ার। ম্যাক্স ভেবারের মতে সংঘাতের উৎস কি? ম্যাক্স ভেবারের মতে সংঘাতের উৎস হচ্ছে, তিনি 3টি উৎসের কথা বলেন। এক হচ্ছে অর্থনৈতিক শ্রেণী, 2 হচ্ছে সামাজিক মর্যাদা, 3 হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। ম্যাক্স ভেবার সংঘাতের 3টি উৎসের কথা বলেন, যেটা অপশন বিতে হচ্ছে ক্ষমতা, মর্যাদা এবং শ্রেণী, অর্থাৎ স্ট্যাটাস, ক্লাস এবং পাওয়ার। এটা হচ্ছে ম্যাক্স ভেবারের মতে সংঘাতের মূল বিষয়।
6 নম্বর প্রশ্ন হচ্ছে কোন তত্ত্বটি 6 নম্বর প্রশ্ন কোন তত্ত্বটি সংঘাত তত্ত্বের বিপরীত বলে মনে করা হয়? সংঘাত তত্ত্বের বিপরীত তত্ত্ব হচ্ছে কার্যকরী তত্ত্ব। কার্যকরী তত্ত্ব হচ্ছে একটা সমাজকে কিভাবে সুসংগঠিত করে সমাজের বিভিন্ন অংশকে একত্রিত করে কিভাবে রাষ্ট্রের মধ্যে সহযোগিতা এবং স্থিতিশীলতা বজায় রাখা যায়, এইটা হচ্ছে কার্যকরী তত্ত্ব বা ফাংশনাল থিওরির মূল বিষয়। আর সংঘাত তত্ত্ব হচ্ছে কিভাবে রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব সংঘাত বা রাষ্ট্রের শাসক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর মধ্যে সংঘাতের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, সেটা আলোচ্য বিষয়। অর্থাৎ দুইটা পরস্পর বিরোধী থিওরি। আন্তর্জাতিক রাজনীতিতে সংঘাত তত্ত্বের একটা উদাহরণ হচ্ছে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা। আট নম্বর প্রশ্ন সংঘাত তত্ত্বের দৃষ্টিকোণ থেকে একটি রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য কি? রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখল করা এবং নিজেদের স্বার্থ সংরক্ষণ করা, অর্থাৎ তার যে বিপরীত যে গোষ্ঠীগুলো থাকবে তারা যাতে ক্ষমতা আসতে না পারে সে ব্যবস্থা করা। সংঘাত তত্ত্বের গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে বিভক্তিকরণ বা স্ট্রাটিফিকেশন। এটা একটা সংঘাত তত্ত্বের কনসেপ্ট। বিভক্তিকরণ মানে হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে সম্পদ, ক্ষমতা এবং মর্যাদা অনুসারে সমাজে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত থাকবে। অর্থাৎ সামাজিক শ্রেণীতে সাজানোটা, অর্থাৎ বিভিন্ন স্তরে স্তরে ধাপে ধাপে থাকবে, সেটা হচ্ছে অপশন ডিতে, সামাজিক শ্রেণীগুলোকে স্তরে স্তরে ভাগ করা। সংঘাত তত্ত্বের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্রের মূল উদ্দেশ্য কি? মূলত সংঘাত তত্ত্বের দ্বারা প্রবক্তা ছিলেন কার্ল মার্কস সহ অন্যান্য যারা ছিলেন, তাদের মতে হচ্ছে গণতন্ত্র হচ্ছে ন্যূনতম শাসন ব্যবস্থা। এটা হচ্ছে মূলত শাসক শ্রেণীকে বৈধতা দেওয়ার একটা উপায়, যেটা হচ্ছে অপশন ডিতে, শাসক শ্রেণীতে বৈধতা দেওয়ার একটা উপায়। অর্থাৎ এখানে মূলত রাষ্ট্রের দ্বারা নির্বাচিত বা শাসক শ্রেণী থাকেন তাদেরকে তাদের কার্যক্রমকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। 11 নম্বর হচ্ছে সংঘাত তত্ত্বের একটি প্রধান উপাদান কোনটি? সংঘাতের জন্য অবশ্যই বিরোধের প্রয়োজন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে সংঘাত তত্ত্বের দৃষ্টিকোণ থেকে আইন ও বিচার ব্যবস্থা কিভাবে কাজ করে? সংঘাত তত্ত্বের মূল থিমটাই হচ্ছে রাষ্ট্র হচ্ছে শাসক শ্রেণীর স্বার্থকে সংরক্ষণ করবে সবসময়। এখানে রাষ্ট্রের মধ্যে যারা শ্রমিক শ্রেণী, উৎপাদক শ্রেণী আছে তাদের স্বার্থকে সংরক্ষণ করবে না, যার জন্য সংঘাত তত্ত্বের আইন ও বিচার ব্যবস্থা হচ্ছে এটাও শাসক শ্রেণীর স্বার্থকে সংরক্ষণ করে। সংঘাত তত্ত্বের দৃষ্টিকোণ থেকে সামাজিক আন্দোলন কি? এটা হচ্ছে আর একটা টার্মস, কারণ সামাজিক আন্দোলন বলতে আমরা যেটাকে বুঝি সংঘাত তত্ত্বের দৃষ্টিতে কিন্তু সেটাকে বোঝায় না। তা সেটা হচ্ছে কি হচ্ছে আমরা ব্যাখ্যা একটু দেখি। সংঘাত তত্ত্বের মধ্যে সামাজিক আন্দোলনগুলো হলো ক্ষমতাচ্যুত ও প্রান্তিক গোষ্ঠীগুলোর পক্ষ থেকে সামাজিক পরিবর্তন এবং বিদ্যমান কাঠামোগুলোকে চ্যালেঞ্জ করার একটা প্রচেষ্টা। এটা হচ্ছে সংঘাত তত্ত্বের মূল থিম, সামাজিক আন্দোলন নিয়ে। তা এখানে অপশন এতে রয়েছে ক্ষমতাচ্যুত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে পরিবর্তনের একটা প্রচেষ্টা, যেটা আমরা এখানে আছে সামাজিক আন্দোলন বলতে যেটা বোঝায় তার মধ্যে আছে। 14 নম্বর প্রশ্ন সংঘাত তত্ত্বের একটা আধুনিক সংস্করণ কোনটি? সংঘাত তত্ত্বের আধুনিক সংস্করণ হচ্ছে নিউ মার্কসিজম বা নব মার্ক্সবাদ। এখানে রাষ্ট্রের সাংস্কৃতিক এবং সামাজিক বিকাশগুলোকে নিয়ে আলোচনা করা। এখানে বিভিন্ন শ্রেণী বিভাজন বা রাষ্ট্রের মধ্যে যে উৎপাদক শ্রেণী, শাসক শ্রেণীর মধ্যে কোনো পার্থক্য করা হয় না। এখানে মূলত জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকলকেই একই পর্যায়ের বা রাষ্ট্রের সিটিজেন হিসেবে গণ্য করা হয় নিউ মার্কসিজম থিওরিতে। 15 নম্বর প্রশ্ন ক্ষমতা কিভাবে সংঘাত তত্ত্বের কেন্দ্রীয় উপাদান? সংঘাত ক্ষমতা অর্জন এবং বজায় রাখার জন্য ঘটে থাকে, এজন্য 15 অপশন সি। এরপরে আমরা হচ্ছে কমিউনিকেশন থিওরি নিয়ে আলোচনা করব। কমিউনিকেশন থিওরিটা হচ্ছে বিভিন্ন যে রাজনৈতিক অ্যাক্টর থাকে এবং রাষ্ট্রের যারা জনগণ থাকে তাদের মধ্যে কিভাবে যোগাযোগটা হয়, কিভাবে তথ্যের আদান প্রদান হয়, কিভাবে রাষ্ট্র ফাংশন করে, এই যে সামগ্রিক যে
তাদের মধ্যে কমিউনিকেশনের ব্যবস্থাগুলো নিয়েই মূলত কমিউনিকেশন থিওরিতে আলোচনা করা হয়। এই কমিউনিকেশন থিওরিতে মূলত কয়েকটা ভূমিকা কাজ করে। সেখানে পলিটিক্যাল কমিউনিকেশন থাকবে, সেখানে তথ্য আদান প্রদানের ব্যবস্থা থাকবে, তথ্য প্রেরক মডেল থাকবে। এই কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে মূলত কমিউনিকেশন থিওরিটাকে ব্যাখ্যা করা হয়। কমিউনিকেশন থিওরি অনুযায়ী রাজনৈতিক যোগাযোগটা হচ্ছে রাজনৈতিক প্রচারণা, বক্তৃতা বা রাজনৈতিক বিজ্ঞাপনের মাধ্যমে কাজটা করা হবে। এরপর তথ্য আদান প্রদানের কাজগুলো হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভিন্ন এই যে রাজনৈতিক প্রচারণা বক্তৃতার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে তথ্যটা দলের বিভিন্ন এজেন্ডাকে পৌঁছে দেওয়া হবে এবং এজেন্ডার ভিত্তিতে তাদেরকে মতামত সেটাকে তারা তাদের নেতাকর্মীদের মাধ্যমে জানার চেষ্টা করে। শ্যানন ওয়েবারের মডেল অনুযায়ী যোগাযোগ একটি প্রাপক প্রক্রিয়া, যেখানে প্রেরক বার্তা তৈরি করে এবং প্রাপক তা গ্রহণ ও ব্যাখ্যা করে। এই যোগাযোগ তত্ত্বের ভিতরে আবার ছোট ছোট তত্ত্ব আছে। তার মধ্যে একটা হচ্ছে সাইবারনেটিক্স তত্ত্ব। এই সাইবারনেটিক্স তত্ত্বটা মূলত কিভাবে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ কার্যক্রমটা সম্পন্ন হয় সেইটা বোঝানো হয়। যেমন হচ্ছে ইন্টারনেটের প্রথম হচ্ছে একটা ইনপুট ডিভাইস থাকবে, এখানে হচ্ছে এটা তথ্য প্রেরক, তথ্য মাধ্যম থাকবে, সে মাধ্যম থেকে এখানে তথ্য গ্রহণ করা হবে, তথ্য গ্রহণ করে এখানে তথ্যটাকে প্রক্রিয়াকরণ করা হবে, তথ্য প্রক্রিয়াকরণ করার পরে এখানে একটা আউটপুট আসবে, এটা হচ্ছে ইনপুট। এই যে সামগ্রিক প্রক্রিয়াটা মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেশন করা হয় সেটা হচ্ছে সাইবারনেটিক্স পদ্ধতি। নরবার্ট ওয়েনারের তৈরি সাইবারনেটিক্স রাজনৈতিক ব্যবস্থাকে যোগাযোগ নিয়ন্ত্রণকে বুঝতে সাহায্য করে। অর্থাৎ ঠিক সেম প্রক্রিয়াতেই রাজনৈতিক যোগাযোগটাও সম্পন্ন হয়। যেমন হচ্ছে পলিটিক্যাল নেতাদের যে রাজনৈতিক প্রচারণা বা তাদের বক্তৃতা থাকে, সেই বক্তৃতাতে একটা সাধারণ জনগণের মধ্যে পৌঁছানোর পরে সেখানে তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সে প্রতিক্রিয়ার ফলে নতুন একটা সিদ্ধান্ত আসে। যোগাযোগ তত্ত্বের মূলত কার্ল ডায়েসের তার বিখ্যাত লেখন বই দ্য নার্স অফ গভর্নমেন্ট মডেল অফ পলিটিক্যাল কমিউনিকেশন অ্যান্ড কন্ট্রোল বইয়ের মাধ্যমে মূলত এখানে রাজনৈতিক যে যোগাযোগটাকে তিনি ব্যাখ্যা করেন। এই জন্য তাকে এই পদ্ধতির প্রধান প্রবক্তা হিসেবে বিবেচনা করা হয়। এবং কার্ল ডায়েসে মূলত তার এই যে যোগাযোগ তত্ত্ব ব্যাখ্যা করার জন্য তিনি সাইবারনেটিক বা তথ্য নিয়ন্ত্রণিত মডেলটা আছে যে কীভাবে তথ্যটা আদান প্রদান করা হবে সেই ব্যাখ্যাটা তিনি করেন। সেখানে তিনি নেটওয়ার্ক হিসেবে দেখানোর চেষ্টা করেন যোগাযোগ ব্যবস্থাকে, তথ্য কিভাবে আসবে, সে তথ্যগুলোর উপরে কীভাবে ফিডব্যাক তৈরি হবে এবং কীভাবে সে তথ্যগুলো বিবেচনা করে নতুন রুলস করে টোটাল সামগ্রিক ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করা হবে। যোগাযোগ তত্ত্বের মধ্যে মূল যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেটা নিয়ে আমরা কথা বলি। সাইবারনেটিক্স মডেল মূলত এটা হচ্ছে কার্ল ডায়েসের সাইবারনেটিক্স মডেলটা কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। সেখানে হচ্ছে তথ্য যোগাযোগ ও নিয়ন্ত্রণ থাকবে, সেখানে একটা ফিডব্যাক সিস্টেম থাকবে এবং ফিডব্যাক চ্যানেলের ক্ষমতা থাকবে, কিভাবে কি পরিমাণ তথ্য আদান প্রদান করা হবে এবং সবশেষে মেমোরি থাকবে যেখানে তথ্য সংগ্রহ করা থাকবে। এটা হচ্ছে মূলত সাইবার যোগাযোগ মাধ্যমের একটা প্রক্রিয়া যেটা কার্ল ডায়েস সাইবারনেটিক্স তত্ত্বে ব্যাখ্যা করেন। এইটাকেই মূলত রাজনীতিতে কিভাবে প্রয়োগ করা সেটা এখানে দেখানো হলো। আমরা হচ্ছে পর্যায়ে এমসিকিউ কিভাবে হতে পারে এখান থেকে, বা এই যোগাযোগ তত্ত্বের যে বিভিন্ন টার্মসগুলো আছে সেই টার্মসগুলো মূলত আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে রাজনৈতিক যোগাযোগ তত্ত্বের মূল ভিত্তি কি? রাজনৈতিক যোগাযোগ তত্ত্বের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক তত্ত্ব কীভাবে প্রবাহিত হবে, গৃহীত হবে এবং প্রভাব বিস্তার করবে তার বিশ্লেষণ করাটাই হচ্ছে রাজনৈতিক যোগাযোগ তত্ত্বের মূল ভিত্তি। স্পাইরাল অফ সাইলেন্স তত্ত্বটি কে দিয়েছেন? স্পাইরাল অফ সাইলেন্স তত্ত্বটি দিয়েছেন এলিজাবেথ নোয়েল ও নিউম্যান। এই স্পাইরাল অফ সাইলেন্স অনুযায়ী এই তত্ত্বটা একটু ব্যাখ্যা করা প্রয়োজন। এটা হচ্ছে যখন কোনো ব্যক্তি বা
কোনো গ্রুপ মনে করে তাদের যে মতামতটা আছে সেই মতামতের বিরোধী যে মতামতটা আছে সেটা সংখ্যাগরিষ্ঠ, তখন ওই গ্রুপটা হচ্ছে সাইলেন্ট থাকে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ গ্রুপটা তখন সাইলেন্ট থাকে, সংখ্যালঘিষ্ঠ গ্রুপটা তখন সাইলেন্ট থাকে, এবং সংখ্যাগরিষ্ঠ গ্রুপটা তখন তাদের মতামতকে এস্টাবলিশ করে। এই পরিস্থিতিটা হচ্ছে স্পাইরাল অফ সাইলেন্স নামে পরিচিত। এই থিওরিটা প্রদান করেন এলিজাবেথ নোয়েল এবং নিউম্যান। স্পাইরাল অফ সাইলেন্সের মূল কারণ হচ্ছে এই যে সংখ্যালঘু গোষ্ঠীটা মনে করে যে যদি তারা তাদের মতামত প্রকাশ করে তাহলে সংখ্যাগরিষ্ঠ গ্রুপ থেকে তারা আলাদা হয়ে যাবে, যা তাদের মধ্যে সামাজিক চাপ তৈরি করে। যোগাযোগ মাধ্যম হচ্ছে এজেন্ডা সেটিংয়ের, এটা একটা টার্ম। এজেন্ডা সেটিং কি? এজেন্ডা সেটিং হচ্ছে কোনো গণমাধ্যম কোনো নির্দিষ্ট বিষয়ের উপর হাইলাইট করে সেই বিষয়টাকে সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করানোটা হচ্ছে এজেন্ডা সেটিং। অর্থাৎ গণমাধ্যম মানুষকে কী নিয়ে চিন্তা করতে হবে তা বলে দেয়। যেমন হচ্ছে গণমাধ্যম হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে, সে আলোচনার ফলে মানুষের মধ্যে কী কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং সেই অনুযায়ী কী কী কাজ করতে হবে, মানুষ কীভাবে সাধারণ সরকারের উপর প্রেশার ক্রিয়েট করবে সেইটা নিয়ে কাজ করে। এই জন্য এটা এজেন্ডা সেটিংয়ের মূল থিম। রাজনৈতিক যোগাযোগে কোন মডেলটি কম্পিউটার মডেল নামে পরিচিত? আর কম্পিউটার এখানে হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ মডেল বা ইনফরমেশন প্রসেসিং মডেলটা হচ্ছে রাজনৈতিক যোগাযোগের একটা কম্পিউটার মডেল হিসেবে পরিচিত। অর্থাৎ কীভাবে তথ্য আদান প্রদান করার মাধ্যমে টোটাল প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে সেটা হচ্ছে মূলত কম্পিউটার মডেল নামেই পরিচিত। যেহেতু এটা ইন্টারনেট সাইবারনেটিক্সের সাথে জড়িত তাই এটাকে কম্পিউটার মডেলের সাথেই তুলনা করা হয়। টু স্টেপ ফ্লো মডেল তথ্য অনুযায়ী তথ্য কীভাবে প্রবাহিত হয়? টু স্টেপ ফলো তথ্য হচ্ছে এটা মাঝখানে তথ্য প্রবাহের জন্য মাঝখানে একটা মিডিয়া থাকবে। যেমনটা হচ্ছে কোনো রাজনৈতিক নেতা বা কোনো দলীয় প্রধান তিনি সরাসরি জনগণের কাছ থেকে মতামত না নিয়ে তিনি কোনো একটা নিউজ দেখবে, সেই নিউজটা দেখার পর তিনি তথ্যটা সংগ্রহ করবেন, সংগ্রহ করার পরে তিনি সেই তথ্যটা আবার সাধারণ জনগণের কাছে পৌঁছে দিবেন তার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে। অর্থাৎ তার যে বিভিন্ন সংগঠন উপসংগঠনের বিভিন্ন কার্যক্রম থাকে তার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেবেন। অর্থাৎ সরাসরি রাজনৈতিক নেতা জনগণের কাছে আগে যাবেন, আগে তিনি একটা মাধ্যম থেকে তার তথ্যটা সংগ্রহ করবেন। সেটি হচ্ছে মাধ্যম থেকে মতামত নেতা হয়ে জনগণে পৌঁছানো, অর্থাৎ সরাসরি জনগণের কাছে মতামতটা যাবে না। রাজনৈতিক বিজ্ঞাপনে ফ্রেমের ভূমিকা কি? ফ্রেমটা হচ্ছে যেখানে তথ্য কম্পিউটার প্রক্রিয়াকরণে দেখা যায় যেখানে একজন ভোটার তথ্য গ্রহণ করে এবং তা প্রক্রিয়াকরণ এবং যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ একজন ভোটার তার নিজস্ব বা রাজনৈতিক চিন্তা চেতনা আছে, সেটার আলোকে বা সে তার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিবেচনা করে সে তার সিদ্ধান্ত নেয়, যেটা ভোটারের স্বাধীনতার সাথে অন্তর্ভুক্ত। অর্থাৎ ভোটারের কাছে রাজনৈতিক বার্তাগুলোকে নির্দিষ্ট উপায়ে তুলে ধরা। গণমাধ্যমের কোন ভূমিকাটি ওয়াচডগ নামে পরিচিত? ওয়াচডগ হচ্ছে গণমাধ্যমের ওয়াচডগ কার্যক্রমটা হচ্ছে অর্থাৎ সরকারের বিভিন্ন কার্যকরের অপব্যবহার, দুর্নীতি বা বিভিন্ন অনিয়মের উপর নজর রাখে এবং সেগুলোকে নিউজ করাটা হচ্ছে ওয়াচডগ বা নজর রাখার যে বিষয়টা সেটা হচ্ছে অপশন বিতে গণমাধ্যম সরকারের কার্যক্রমের উপর নজর রাখে এবং অপব্যবহারের খবর প্রকাশ করে জনগণের কাছে পৌঁছে দেয়। রাজনৈতিক যোগাযোগে প্রাইমিংয়ের ভূমিকা কি? এটা একটা আরেকটা কনসেপ্ট টার্মস। এই টার্মসটা প্রাইমিং হলো গণমাধ্যমের গণমাধ্যমের এমন ক্ষমতা যেটার উপর যদি ভোটারদেরকে সেই বিষয়ের উপর ভিত্তি করে কোনো রাজনৈতিক নেতা বা দলকে মূল্যায়ন করতে উৎসাহিত হয়। অর্থাৎ ভোটাররা তাদের নেতা নির্ধারণের জন্য যে বা ভোট প্রদান করে সেটাই হচ্ছে প্রাইমিং, অপশন সিতে। 10 নম্বর হচ্ছে ভায়া মিডিয়া কি বা ভায়া মিডিয়া তত্ত্বের মূল ধারণা কি? ভায়া মিডিয়া তত্ত্বের মূল ধারণা হচ্ছে মিডিয়া মানে হচ্ছে মধ্যস্থতাকারী। 11 নম্বর প্রশ্ন হচ্ছে রাজনৈতিক যোগাযোগের কোন মডেলটি
ল্যাজার্সফেল্ড মডেল নামে পরিচিত। ল্যাজার্সফেল্ড মডেল নামে পরিচিত ল্যাজার্সফেল্ড মডেল নামে পরিচিত হচ্ছে টু স্টেপ ফ্লো মডেল। ল্যাজার্সফেল্ড তার সহকর্মীরা মিলে টু স্টেপ মডেল প্রবক্তা দেন। 12 নম্বর প্রশ্ন, রাজনৈতিক যোগাযোগে গেট কিপিংয়ের ভূমিকা কী? গেট কিপিং হলো গণমাধ্যমের সেই ক্ষমতা যার মাধ্যমে তারা কোনো খবর বা বার্তা প্রকাশ করবে এবং কোনো খবর বা বার্তা প্রকাশ করবে কিনা তা নির্বাচন ও নিয়ন্ত্রণ করে। অর্থাৎ জনগণের কাছে কোন তথ্যটা পৌঁছাবে এবং কোন তথ্যটা পৌঁছাবে না সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে গেট কিপিংয়ের মাধ্যমে, অর্থাৎ অপশন সি। 15 নম্বর, রাজনৈতিক যোগাযোগের কোন তত্ত্বটি গণমাধ্যমকে একটি শক্তিশালী ও সরাসরি সরাসরি প্রভাবকারী হিসেবে দেখে? হাইপারডোমিক নীল মডেল। এই মডেলটা হচ্ছে ম্যাজিক বুলেট তত্ত্ব নামে পরিচিত। এই হাইপারডোমিক নীল মডেলটা ম্যাজিক বুলেট তত্ত্ব নামেও পরিচিত। এটা হচ্ছে রাজনৈতিক যোগাযোগের পুরনো একটা মডেল। রাজনৈতিক যোগাযোগে স্পিন কি? এই স্পিন হচ্ছে আর একটা টার্ম। স্পিন হলো রাজনৈতিক বার্তাগুলোকে এমনভাবে জনগণের কাছে উপস্থাপন করা কৌশল যা জনগণের কাছে নির্দিষ্টভাবে গৃহীত এবং তার পছন্দের মনোভাবকে প্রভাবিত করে। অর্থাৎ রাজনৈতিক বার্তাগুলোকে নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে বা নির্দিষ্ট আঙ্গিকে উপস্থাপন করা হয়। রাজনৈতিক যোগাযোগে রিটার্ন অফ দ্য স্পাইরাল কি? রিটার্ন অফ দ্য স্পাইরাল হচ্ছে ম্যাজিক বুলেট তত্ত্বর একটা কনসেপ্ট, যেখানে সরাসরি জনগণের সাথে যোগাযোগ করার একটা প্রক্রিয়া থাকে। অর্থাৎ স্পাইরাল অফ কনসেপ্ট হচ্ছে নীরব থাকা জনগণ যে নীরব থাকে সেই নীরব থাকা জনগণ হঠাৎ যখন তারা আবার মতামত প্রকাশ করা শুরু করে সেটা হচ্ছে রিটার্ন অফ দ্য স্পাইরাল কনসেপ্ট। আমরা এখন গুরুত্বপূর্ণ আর একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মার্ক্সবাদী অমার্ক্সবাদী পদ্ধতি। মার্ক্সবাদী পদ্ধতির এবং অমার্ক্সবাদী, প্রথমে আমরা দেখব মার্ক্সবাদী পদ্ধতি অমার্ক্সবাদী পদ্ধতির মধ্যে পার্থক্য কী। মার্ক্সবাদী পদ্ধতি মূলত অর্থনৈতিক ভিত্তি এবং শ্রেণী সংগ্রামের উপর ভিত্তি করে তার রাজনীতিকে ব্যাখ্যা করেন কার্ল মার্কস। এবং অমার্ক্সবাদী পদ্ধতি হচ্ছে যারা এই অর্থনৈতিক ভিত্তিক শ্রেণী সংগ্রাম থেকে বেরিয়ে রাষ্ট্রের বিভিন্ন দিক, যেমন তার রাষ্ট্রের আচার ব্যবস্থা বা প্রতিষ্ঠান কিভাবে গঠিত হবে, এই সকল বিষয় অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। মার্ক্সবাদী পদ্ধতিতে মূলত ঐতিহাসিক বস্তুবাদ বা দান্তিক বস্তুবাদকে ব্যবহার করে শ্রেণী সংগ্রাম এবং বিভিন্ন সামাজিক কাঠামোর মধ্যে যে দ্বন্দ্ব সংঘাতকে প্রাধান্য করে যে কার্ল মার্ক্স তার যে মতামতটা প্রকাশ করেন সেটা হচ্ছে মূলত মার্ক্সবাদী চিন্তা। এই মার্ক্সবাদী চিন্তা মূলত হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম বা ঐতিহাসিক বস্তুবাদকে ধারণ করা হয়। এই তত্ত্বে রাষ্ট্র সমাজের অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ উৎপাদন পদ্ধতি হচ্ছে সমাজের অবকাঠামোর মূল ভিত্তি। এই উৎপাদন পদ্ধতির উপর নির্ভর করে মূলত সমাজ বা রাষ্ট্রের অর্থনীতিকে অগ্রসর হয়ে থাকে। এরপর তিনি হচ্ছে শ্রেণী সংগ্রাম কথা বলেন, বা সমাজে বিভিন্ন যে শ্রেণী থাকবে সেই শ্রেণীর মধ্যে যে বিভিন্ন দ্বন্দ্ব, যেমন পুঁজিবাদের সমাজে পুঁজিপতি শ্রমিকের সাথে যে দ্বন্দ্ব, এই যে অর্থনৈতিক সামাজিক যে দ্বন্দ্বের সংঘর্ষটাই হচ্ছে তার মতে রাষ্ট্রের বা সমাজ পরিবর্তনের মূল চালিকা শক্তি। এতে মার্ক্সবাদী যে তাত্ত্বিক ছিল কার্ল মার্ক্সের যে চিন্তা চেতনাকে মূলত প্রসারিত করেন তার কার্ল মার্ক্স এবং ফ্রেডরিক অ্যাঞ্জেল দুজনে হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদের আলোকে রাষ্ট্রের যে কার্যক্রমকে বা রাজনীতিকে ব্যাখ্যা বিশ্লেষণ করেন। এবং তার পরবর্তীতে এই মার্ক্সবাদকে কেন্দ্র করে ভ্লাদিমির লেনিন, তিনি হচ্ছে বিপ্লবীদের জীবনে মার্ক্সবাদের কে প্রয়োগ করার কৌশল নিয়ে বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করেন। এরপর হচ্ছে রল্ফ প্রবিশ, কার্ডোসো এবং ফ্রাঙ্ক, এরা হচ্ছে মার্ক্সবাদকে বিভিন্ন দক্ষিণ আমেরিকান বা ল্যাতিন আমেরিকান যে দেশগুলো আছে সেইখানে মার্ক্সবাদকে কীভাবে এস্টাবলিশ করা যায় এবং সেখানে মার্ক্সবাদকে ওই অঞ্চলের অর্থনৈতিক কাঠামো অনুযায়ী বিশ্লেষণ করার চেষ্টা করেন।
অমার্ক্সবাদী থিওরিতে বা পদ্ধতিতে আমাদের হচ্ছে মূলত কার্ল মার্ক্সের যে শ্রেণী সংগ্রাম এবং অর্থনৈতিক বৈষম্যের ভিত্তিতে যে সমাজের শ্রেণী বিভাগ করেন, সেখান থেকে বেরিয়ে এসে নতুন ওই সময়কালে নতুন নতুন পদ্ধতিগুলো আলোচনা করা হয় নিয়ে আসে, যেমন হচ্ছে বিহেভিয়ারালিজম, ব্যবস্থাপনা, সিস্টেম অ্যানালাইসিস, প্রতিষ্ঠানবাদ, ইনস্টিটিউশনালিজম, এছাড়াও আরও কিছু আধুনিক পদ্ধতি যেমন হচ্ছে নারীবাদ ও পরিবেশবাদী অমার্ক্সবাদী পদ্ধতি, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় নন মার্কসিজম পদ্ধতিতে। নন মার্কসিজম পদ্ধতির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আচরণবাদ বা বিহেভিয়ারালিজম। এই আচরণবাদে মূলত মানুষের রাজনৈতিক ক্ষেত্রে বা রাষ্ট্রের ভিতরে মানুষের আচরণ কিভাবে হবে, রাষ্ট্রের সাথে প্রতিষ্ঠানে কিভাবে আচরণ করবে, বিভিন্ন সামাজিক উপাদান হিসাবে কিভাবে কাজ করবে, বিবেচনা করবে, এইটা নিয়ে মূলত আলোচনা করা হয়। এছাড়া হচ্ছে ব্যবস্থাপনা বিশ্লেষণ বা সিস্টেম অ্যানালাইসিসে ইনস্টিটিউশনালিজম বা সরকার রাষ্ট্রের মধ্যে যে বিভিন্ন ইনস্টিটিউশন আছে, সরকার, রাজনৈতিক দল, নির্বাচন, এরা কিভাবে কাজ করবে, রাজনৈতিক পরীক্ষা তাদের ভূমিকা কী হবে, কীভাবে রাষ্ট্র ফাংশন করবে, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এরপর হচ্ছে সর্বাধুনিক যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে নারীবাদ বা ফেমিনিজম, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে নারীকে কোন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হবে, নারী পুরুষের মধ্যে সম্পর্ক কী হবে, নারীর অধিকার কীভাবে এস্টাবলিশ করা যাবে, নারীর প্রতি কীভাবে বৈষম্য করা হচ্ছে, এই সকল বিষয়গুলো নিয়ে মূলত নারীবাদে বা ফেমিনিজমে আলোচনা করা হয়। এরপর হচ্ছে সর্বশেষ যে কন্টেন্টটা যুক্ত হয় সেটা হচ্ছে পরিবেশবাদ বা এনভায়রনমেন্টালিজম। এতে এনভায়রনমেন্টালিজম মূলত এখানে পরিবেশের উপরে যে রাষ্ট্রের রাজনৈতিক কার্যকলাপের যে প্রভাব সেটাকে নিয়ে আলোচনা করা, এবং এই পরিবেশগত রাষ্ট্রের মধ্যে যে কী ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তার করে, সেখানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ক্যাপিটালিজম বা সোশ্যালিজম, এই সকল বিষয়গুলো নিয়ে রাষ্ট্রের মধ্যে কিভাবে ফাংশন করা হয়, এই যে ইকোলজিক্যাল বা এনভায়রনমেন্টাল যে ইম্প্যাক্ট থাকে সেটা নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়। কিন্তু অমার্ক্সবাদী যে তাত্ত্বিক যারা আছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ম্যাক্স ওয়েবার হচ্ছে ইনস্টিটিউশনালিজম বা প্রাতিষ্ঠানিকীকরণবাদের মূল প্রবক্তা। তার মতে হচ্ছে তিনি ক্ষমতা, বৈধতা এবং আমলাতন্ত্র নিয়ে কাজ করছেন, তা মার্ক্সবাদ থেকে ভিন্ন দৃষ্টিতে কাজ করেন। ওয়েবারের মতে বিশ্বাস, মূল্যবোধ এবং ক্ষমতা কাঠামোর উপরে গুরুত্ব আরোপ করেন। এই জন্য তাকে ইনস্টিটিউশনালিজমের প্রধান প্রবক্তা হিসেবে আখ্যায়িত করা হয়। এছাড়া হচ্ছে নর্থ ডাগলাস, তিনি হচ্ছে আধুনিক প্রতিষ্ঠানবাদী অর্থনৈতিক কাঠামোর বাইরে গিয়ে রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করেন, অর্থাৎ অর্থনৈতিক কাঠামোর বাইরে গিয়ে, অর্থাৎ অর্থনীতিকে আলাদা করে তিনি সমাজকে বা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যাখ্যা করার চেষ্টা করেন। গ্যাব্রিয়েল আলমন্ড ও সিডনি ভার্বা, তারা হচ্ছে রাজনৈতিক আচরণবাদ ও ব্যবস্থাবাদের আচরণ ও সিদ্ধান্ত গ্রহণে জনগণের সংস্কৃতি, মূল্যবোধ এবং মনস্তাত্ত্বিক দিকগুলো বিশ্লেষণ করেন বা সাইকোলজিক্যাল দিকগুলো বিশ্লেষণ করে কীভাবে রাষ্ট্রের কার্যক্রম পরিচালিত হয়, এই বিষয়ের উপরে জোর আরোপ করেন। ডব্লিউ রোস্টার, তিনি হচ্ছেন আধুনিকীকরণ তত্ত্বের প্রবক্তা। রাষ্ট্রের যে বা রাজনীতি অধ্যয়নের যে আধুনিক যে তত্ত্ব আছে, আধুনিকীকরণ বা মডার্নাইজেশন থিওরির প্রবক্তা হচ্ছেন ডব্লিউ রোস্টো। তিনি এই মডার্নাইজেশন থিওরিতে রোস্টো মূলত আলোচনা করেন যে উন্নত দেশগুলো থেকে অনুন্নত দেশগুলো কীভাবে শিল্প নগরায়ন এবং নগরায়নের মাধ্যমে আধুনিক গণতন্ত্রের বিকাশের মাধ্যমে উন্নত রাষ্ট্রগুলোর কাছাকাছি যাওয়া যেতে পারে। মূলত তার এই মডার্নাইজেশন থিওরিতে এটা নিয়ে আলোচনা করেন। মডার্নাইজেশন থিওরির প্রবক্তা হচ্ছেন ডব্লিউ রোস্টো। এরপরে আমরা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করব। কার্ল মার্ক্সের মতে রাষ্ট্রের মূল ভিত্তি কি? কার্ল মার্ক্সের মতে রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে শাসক শ্রেণীর একটি হাতিয়ার। মার্ক্সবাদের মূল ভিত্তি কি? মার্ক্সবাদের মূল ভিত্তি হচ্ছে অর্থনৈতিক শ্রেণী সংগ্রাম। নিউ মার্ক্সিজম বা নব্য মার্ক্সবাদ কীভাবে ক্লাসিক্যাল মার্ক্সিজম থেকে ভিন্ন হয়? নব্য মার্ক্সবাদ সাংস্কৃতিক আদর্শ রাষ্ট্র অর্থনীতির ভিত্তি বলে স্বাধীন মনে করেন।
অ্যান্টনিও গ্রামসি কোন ধারণার জন্য বিখ্যাত? অ্যান্টনিও গ্রামসির মত মত অনুযায়ী শাসক শ্রেণী কেবল বল প্রয়োগের মাধ্যমে বরং সাংস্কৃতিক ও মতাদর্শের মাধ্যমে সমাজের উপরে প্রভাব বিস্তার করবেন, অর্থাৎ যেটা হচ্ছে হেজিমনি। মার্ক্সবাদী পদ্ধতি অনুযায়ী রাজনৈতিক পরিবর্তনে কি ঘটে? মার্ক্সবাদী পদ্ধতি অনুযায়ী রাজনৈতিক পরিবর্তন ঘটে অর্থনৈতিক সংকটের কারণে উদ্ভূত বিপ্লবের মাধ্যমে। নব্য মার্ক্সবাদী পদ্ধতি অনুযায়ী রাষ্ট্রের ভূমিকা কী? নব্য মার্ক্সবাদী বাদীরা মনে করেন যে রাষ্ট্র পুরোপুরি বুর্জোয়াদের হাতের পুতুল নয় এবং রাষ্ট্রে কিছুটা স্বায়ত্তশাসন আছে, কিন্তু চূড়ান্তভাবে এটা আবার পুঁজিবাদকে টিকে রেখে, এটা অপশন বিতে, এটা কিছুটা স্বায়ত্তশাসিত কিন্তু চূড়ান্তভাবে পুঁজিবাদের স্বার্থকে সংরক্ষণ করে। মার্ক্সবাদী পদ্ধতি অনুযায়ী রাজনৈতিক পরিবর্তন ঘটে কীভাবে? রাজনৈতিক পরিবর্তন ঘটে অর্থনৈতিক সংকটের মাধ্যমে। লুই আলথুরাসের কোন ধারণাটি জন্ম দিয়েছিলেন? লুই আলথুরাস মূলত হেজিমনি এই তত্ত্বটাকে তিনি এস্টাবলিশ করেন। তিনি রাষ্ট্রকে, তার মধ্যে রাষ্ট্র দুটি যন্ত্রে বিভক্ত, একটা হচ্ছে দমনমূলক যন্ত্র যেমন পুলিশ সেনাবাহিনী, আর একটা হচ্ছে মতাদর্শিক যন্ত্র যেটা হচ্ছে স্কুল মিডিয়াম হিসেবে পরিচিত, অর্থাৎ তিনি রাষ্ট্রতন্ত্রকে দুটি ভাগে ভাগ করেন, একটা হচ্ছে দমনমূলক রাষ্ট্রযন্ত্র আর একটা হচ্ছে মতাদর্শিক রাষ্ট্রতন্ত্র। মার্ক্সের দৃষ্টিকোণ থেকে পুঁজিবাদের সমাজের মূল সংঘাত কি? মূল সংঘাত হচ্ছে উৎপাদন উপকরণের মালিক এবং শ্রমিক শ্রেণীর মধ্যকার দ্বন্দ্ব। অমার্ক্সবাদী পদ্ধতির একটা উদাহরণ হচ্ছে নব্য মার্ক্সবাদ। পলিটিক্যাল ইকোনমিক হচ্ছে অমার্ক্সবাদী পদ্ধতির একটা উদাহরণ। মার্ক্সবাদের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র কি? মার্ক্সের মতে গণতন্ত্র হচ্ছে বুর্জোয়া শ্রেণীর শাসনকে বৈধতা দেওয়ার একটা হাতিয়ার, অর্থাৎ বুর্জোয়া শ্রেণীর কায়েম করার একটা পদ্ধতি হচ্ছে মার্ক্সবাদী চিন্তা চেতনার ফল। নব্য মার্ক্সবাদী পদ্ধতিতে রাষ্ট্রযন্ত্র ধারণাটি কে দিয়েছেন? লুই আলথুসার। তিনি রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করেন, একটা হচ্ছে যন্ত্রকে দুই উদাহরণমূলক আর একটা হচ্ছে মতাদর্শিক, এই দুইটা ভাগে তিনি আলোচনা করেন। সিরায়ত মার্ক্সবাদের একটি প্রধান ধারণা কি? সিরায়ত মার্ক্সবাদের একটি প্রধান ধারণা হলো অর্থনৈতিক নির্ধারণবাদ, অর্থাৎ মনে করা হয় যে সমাজের সব উপাদান যেমন রাজনীতি, সংস্কৃতি সবকিছুই অর্থনৈতিক কাঠামো দ্বারা নির্ধারিত। ইকোনমিক ডিটারমিনিজম। নব মার্ক্সবাদী পদ্ধতিতে রাষ্ট্রীয় যন্ত্র কি ধারণাটি কে দিয়েছেন? রাষ্ট্রীয় যন্ত্রের ধারণাটা দিয়েছেন লুইস আলথুসার। আমরা এই পর্যায়ে সাইকো অ্যানালিটিক অ্যাপ্রোচটা নিয়ে কিছু আলোচনা করব। আমরা বোঝার চেষ্টা করবো আসলে এই পদ্ধতিটা কি এবং এটা রাষ্ট্রে কিভাবে রাষ্ট্রের নীতি নির্ধারণে প্রয়োগ করা হয়। মূলত রাষ্ট্রে যারা অ্যাক্টর থাকেন তাদের যে আচার আচরণ, তাদের যে সিদ্ধান্ত, তাদের যে বিচার বিশ্লেষণ, তাদের অতীতের যে অভিজ্ঞতা, তাদের যে বিভিন্ন ধরনের কার্যকলাপ, এই কার্যকলাপগুলো আসলে কিভাবে পরিচালিত হচ্ছে এটার মনোবিশ্লেষণমূলক বিভিন্ন পদ্ধতি বা মানুষের অবচেতন মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনাটা করাই হচ্ছে মনস্তাত্ত্বিক পদ্ধতি। যেমন হচ্ছে একজন নেতার নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে তার শৈশবের কোনো ঘটে যাওয়া ঘটনা তার উপরে কী পরিমাণ ইম্প্যাক্ট করে সেইটার উপরে আলোচনা করা। এবং আবার আরেকটা হচ্ছে জনগণের মধ্যে কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি আকর্ষণ বা বিরোধিতার কারণ অনুসন্ধান করতে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করা যায়। অর্থাৎ একজন ব্যক্তি কোনো বিশেষ রাজনৈতিক দল এর প্রতি কেন আকর্ষণ বোধ করে অথবা কেন ওই রাজনৈতিক দলটার বিরোধিতা করে সেটার কারণ বিশ্লেষণ করাটাই হচ্ছে মনস্তাত্ত্বিক এই সাইকো অ্যানালিটিক পদ্ধতির একটা উপায়। যেমন হচ্ছে কেন একজন ব্যক্তি
আওয়ামী লীগ করবে, কেন একজন ব্যক্তি বিএনপি করবে, বা কেন একজন ব্যক্তি জামাত অন্য একটা দলকে অপছন্দ করবে, তার একটা মনস্তাত্ত্বিক কারণ থাকে। সেইটা নিয়ে আলোচনা করাটাই হচ্ছে এই মনস্তাত্ত্বিক অ্যাপ্রোচের মূল লক্ষ্য। এই মনস্তাত্ত্বিক সিগমন্ড ফ্রয়েড, যিনি হচ্ছেন এই সাইকো অ্যানালিটিক তত্ত্বটার প্রতিষ্ঠাতা। তিনি মূলত মানুষের অবচেতন মনের প্রভাবকে কেন্দ্র করে তার এই তত্ত্বটা তৈরি করেন। তাকে সাইকো ডায়নামিক পদ্ধতির প্রতিষ্ঠাতা বলা হয়। তার বিখ্যাত গ্রন্থ দ্য সাইকোপ্যাথোলজি অফ এভরিডে লাইফ, এই বইটাতে মূলত তার এই যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যেটা আছে, বা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ থিওরি, সাইকো অ্যানালিটিক যে অ্যাপ্রোচটা আছে, তিনি এই বইটার মাধ্যমে মূলত ব্যাখ্যা করেন। তার আরেকটা বিখ্যাত বই হচ্ছে টোটেম অ্যান্ড ট্যাবু। এই বইটাতে তিনি ধর্মের জন্ম এবং সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিকাশের সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিকাশের প্রক্রিয়ার পূর্ণ গঠনের একটা প্রচেষ্টা দেখানোর চেষ্টা করেন তার টোটেম অ্যান্ড ট্যাবু বইটিতে। আমরা এখন হচ্ছে সিগমন্ড ফ্রয়েড তার এই যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণটাকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। তিনি প্রথমে হচ্ছে কনসেপ্ট নিয়েছেন, সেটা হচ্ছে অবচেতন প্রক্রিয়া বা আনকনশিয়াস প্রসেস। এই আনকনশিয়াস প্রসেসের মধ্যে তিনি নিয়ে আসেন মানুষের আচার আচরণ বা সিদ্ধান্ত সচেতনতার মনের বাইরে গিয়ে মানুষ কি ধরনের আকাঙ্ক্ষা, ভয় এবং স্মৃতি দ্বারা প্রভাবিত হয় সেটা নিয়ে একটু আলোচনা করেন। তিনি তার এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণের ক্ষেত্রে তিনি মানুষের মনকে তিনটা ভাগে বিভক্ত করেন। একটা হচ্ছে ইগো এবং সুপার ইগো। ইড হচ্ছে মানুষের জিনগত পটভূমি থেকে উদ্ভূত তালিকা শক্তি, অর্থাৎ যেটা বংশ পরম্পরায় মানুষের মধ্যে যে বৈশিষ্ট্যটা এসে থাকে। ইগো হচ্ছে মানুষের মধ্যে অহংকার বা অচেতন স্তরে যে সচেতনতার স্তর কাজ করে, অর্থাৎ যা ব্যক্তির উপলব্ধি, জ্ঞান বা তার কর্মকে প্রভাবিত করে। সুপার ইগো হচ্ছে ব্যক্তি পরিবেশগতভাবে আদর্শ মূল্যবোধ এবং পরিবারের দ্বারা যে সকল কারণে তার মধ্যে যে অহংকার সৃষ্টি হয়। যেমন হচ্ছে কেউ যদি প্রথম শ্রেণীর চাকরি করে, তার মধ্যে একটা আলাদা একটা স্পেশাল বা ভিন্ন ধরনের একটা ভাব চলে আসে। আবার এই যে ভিন্ন ধরনের ভাবটা হচ্ছে সুপার ইগো। হচ্ছে অতীতের প্রভাব। ফ্রয়েড বিশ্বাস করেন যে বর্তমানে মানসিক অবস্থা তার বা আচরণ তা হচ্ছে ওই ব্যক্তির জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অভিজ্ঞতা দ্বারাই প্রভাবিত, বা সেটার ইম্প্যাক্ট হচ্ছে তার বর্তমান মানসিক অবস্থা এবং আচরণটা। এই মনস্তাত্ত্বিক পদ্ধতি রাজনীতিতে কিভাবে প্রয়োগ করা হয়, বা এখানে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য, ব্যক্তিত্বের গঠন, অতীতের অভিজ্ঞতা কীভাবে তাদেরকে সিদ্ধান্তে প্রভাবিত করে তা নিয়ে আলোচনা করে। যেমনটা হচ্ছে জনগণের মধ্যে কীভাবে ভয় বা অন্য কোনো আবেগ কাজ করবে সেটা হচ্ছে, বা জনগণ কীভাবে রাজনৈতিক নেতাদের কার্যক্রম বুঝতে পারবে, এই বিস্তারিত বিষয় হচ্ছে মনোবিশ্লেষণের আলোচ্য বিষয় অন্তর্ভুক্ত থাকে। আমরা এই পর্যায়ে এমসিকিউর মাধ্যমে এই মনোবিশ্লেষণের বিভিন্ন টার্মস বা প্রয়োজনীয় যে প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। রাজনৈতিক বিশ্লেষণে মনস্তাত্ত্বিক পদ্ধতির মূল ভিত্তি কী? মনস্তাত্ত্বিক পদ্ধতির মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত আচরণ এবং মন। সিগমন্ড ফ্রয়েডের কোন ধারণাটি রাজনৈতিক বিশ্লেষণে প্রায়শই ব্যবহৃত হয়? তার ইগো এবং সুপার ইগো ধারণাটাই হচ্ছে মনস্তাত্ত্বিক বিশ্লেষণে সবসময় গ্রহণ করা হয়। রাজনৈতিক নেতৃত্বে নার্সিজম কিভাবে প্রভাব ফেলে? নার্সিজম হচ্ছে কনসেপ্ট বা টার্মস। এখানে নার্সিজম বলতে কী বোঝায় সেটা একটু আমাদের জানা দরকার। নার্সিজম হলো এমন একটা মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি নিজেকে অতিরিক্ত গুরুত্বপূর্ণ মনে করে এবং অন্যের সমালোচনা সহ্য করতে পারে না, যা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করে। অর্থাৎ একজন ব্যক্তি নিজেকে যতটুকু গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে এবং তিনি কারো সমালোচনা সহ্য করতে পারেন না, যেটা অপশন বিতে আছে। রাজনৈতিক যোগাযোগে প্রাইমিং এবং ফ্রেমিংয়ের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কী?
প্রাইমিং এবং ফ্রেমিংয়ের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা হচ্ছে এখানে একজন ব্যক্তি তা কীভাবে তার বার্তাগুলোকে, রাজনৈতিক বার্তাগুলোকে উপস্থাপন করে, কীভাবে সে চিন্তা করে, তার অনুভূতিগুলো কী থাকে, সেটাকে মূলত ব্যাখ্যা করা হয় প্রাইমিং এবং ফ্রেমের মাধ্যমে। অর্থাৎ অপশন বি, এগুলো রাজনৈতিক বার্তাগুলোকে মানুষের মনের মধ্যে এমনভাবে উপস্থাপন করে যা তার চিন্তা এবং অনুভূতিকে প্রভাবিত করে। স্বৈরাচারী ব্যক্তিত্ব, অথরিটেরিয়ান পার্সোনালিটি তত্ত্বটি কোন পদ্ধতির সাথে সম্পর্কিত? এটা হচ্ছে মনস্তাত্ত্বিক পদ্ধতির সাথে সম্পর্কিত, স্বৈরাচারী অথরিটেরিয়ান পদ্ধতি। রাজনৈতিক বিশ্লেষণে সামাজিক চাপ বা সোশ্যাল প্রেশার এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি? সোশ্যাল প্রেশার হচ্ছে, এটা একটা টার্মস মনস্তাত্ত্বিক বিশ্লেষণে। এটা কিভাবে কাজ করে? এটি মানুষের সংখ্যাগরিষ্ঠ মতামতকে অনুসরণ করতে উৎসাহিত করে। রাজনৈতিক নেতাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণে প্রজেকশন এর ভূমিকা কি? এখানে প্রজেকশন হচ্ছে একটা টার্ম। প্রজেকশন বলতে বোঝা হচ্ছে মনস্তাত্ত্বিক সে প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি তার নিজের অগ্রহণযোগ্য অনুভূতি বা আকাঙ্ক্ষা অন্যের উপর চাপিয়ে দেয়, এবং যা রাজনৈতিক বিতর্ক প্রায়শই দেখা যায়। অর্থাৎ আমার একজনের চিন্তা চেতনা বা রাজনৈতিক নেতার চিন্তা চেতনা তার যেটা গ্রহণযোগ্য না বা যেটার কার্যকারিতা নেই, সেইটাকে মানে অন্য একজনের মতাদর্শের উপরে চাপাই দেওয়াটাই হচ্ছে প্রজেকশন, যেটা হচ্ছে অপশন এতে আছে। এটি রাজনৈতিক নেতাদের ভুল অন্যদের উপর চাপিয়ে দিতে সাহায্য করে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক আচরণে সেন্স অফ ডিপ্রিভেশন বা বঞ্চনার অনুভূতির মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি? বঞ্চনার অনুভূতি হলো যেখানে মানুষ মনে করে সমাজের অন্যান্য সদস্যদের তুলনায় সে কম সুযোগ সুবিধা পাচ্ছে, তার আরও বেশি সুযোগ সুবিধা পাওয়া উচিত, এইটা নিয়ে সে যে প্রতিবাদ জানায়, সেটা হচ্ছে সেন্স অফ ডিপ্রিভেশন, যেটা হচ্ছে অপশন বিতে। এটা একটি মনস্তাত্ত্বিক যা মানুষকে রাজনৈতিকভাবে প্রতিবাদ করতে উৎসাহিত করে হচ্ছে সেন্স অফ ডিপ্রিভেশন। প্রশ্ন, রাজনৈতিক বিশ্লেষণের সংবেদনশীলতা কি বা ইমোশনাল অ্যাপিলের ভূমিকা কি? ইমোশনাল অ্যাপিল হচ্ছে যেখানে মানুষের আবেগ এবং অনুভূতির উপর ভিত্তি করে রাজনৈতিক সিদ্ধান্তের বাস্তবায়ন করা বা প্রভাবিত করা হয়, অপশন বি। রাজনৈতিক নেতাদের আচরণ বিশ্লেষণে সাইকোসিস এর ভূমিকা কি? সাইকোসিস হচ্ছে একটা মানসিক অবস্থা যা নেতাদের মধ্যে মানসিক চাপ এবং সিদ্ধান্ত গ্রহণের উপরে প্রভাব ফেলে। রাজনৈতিক বিশ্লেষণে ফ্যান্টাসি এর ভূমিকা কি? ফ্যান্টাসি হচ্ছে আরেকটা টার্মস। ফ্যান্টাসিতে হচ্ছে যেখানে রাজনৈতিক নেতারা সবসময় মানুষের জনগণের সেন্স অফ হিউমারকে বিশ্লেষণ করে তারা জনগণকে উৎসাহিত করার জন্য তাদের ইচ্ছা অনুযায়ী তারা আচরণ করার চেষ্টা করেন, যেটা হচ্ছে অপশন এতে রয়েছে, রাজনৈতিক নেতাদের জনকল্যাণের ইচ্ছা বৃদ্ধি করে। 12 নম্বর প্রশ্ন, রাজনৈতিক যোগাযোগের মনস্তাত্ত্বিক কৌশলগুলোর একটি প্রধান উদাহরণ কি? রাজনৈতিক যোগাযোগের মনস্তাত্ত্বিক কৌশলে ভয়, আশা এবং ক্রোধের আবেগের ব্যবহার করে জনগণের রাজনৈতিক আচরণ এবং সিদ্ধান্তে প্রভাব ফেলে। অর্থাৎ দলের যে অভ্যন্তরীণ যে আলোচনা আছে সেইটাকে মনস্তাত্ত্বিক কৌশলগুলোর মধ্যে রাজনৈতিক যোগাযোগ কার্যকর করে। আমাদের আজকের পাঠদানের ক্ষেত্রে বা আজকের আমাদের লেকচার প্ল্যানের ক্ষেত্রে আমরা এই রেফারেন্সে বইগুলো ব্যবহার করি। এখান থেকে আপনারা চাইলে যে কোনো তথ্যগুলো যাচাই করে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল, আপনাদের পরীক্ষা সুন্দর হোক, এবং আপনাদের মধ্যে যারা বিশেষ চাকরিতে কোয়ালিফাই করে আসবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের সুস্থ সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।